ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নবম ব্যাচ। এখানে আমাদের আছে মনে হয় 43 জন আছে। হ্যাঁ, তো যেমন গ্রুপে আমি অলরেডি দেখে ফেলেছি, এক ভদ্রলোক লিখেছেন যে আমরা সবাই অ্যাডাল্ট। তো এ বাঙালি যদি দুইজন এক জায়গা বসে তাহলে তিনটা দল হয়। তারা একজন একজন একটা দল আর দুইজন মিলে আর একটা দল। তো আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু হয় ডিফারেন্ট 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 মন মানসিকতা। আর অবশ্যই আমরা সবাই 18+, বিয়ে দিলে আমাদের সবার বাচ্চা হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা একে অপরের শ্রদ্ধা সম্মান রেখে আমরা কথা বলি, ঠিক আছে, যেটা গ্রুপে দেখেছি। আর এই ক্লাসটা হওয়ার পরে গ্রুপে কথা বলার সময় পাবেন না, এটা নিশ্চিত। আচ্ছা, এবার আমরা কাম টু দা পয়েন্ট। সেটা হলো যে আমরা ক্লাসগুলো নিয়ে হচ্ছে যে আমরা কথা বলি, কথা বলার পরে আমি 5-10 মিনিট কথা বলার পরে একটা সুযোগ দিই। এই সুযোগে আপনাদের ওই টপিকটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা করতে হবে। আপনি কিছু প্রশ্নের আনসার 3 ক্লাস পরে যে পাবেন, কিছু প্রশ্নের আনসার এখন পাবেন, কিছু প্রশ্নের আনসার এই যে 10 মিনিট কথা বলার পরে যে সুযোগ দিব তারপরে পাবেন। সো আমাদেরকে সবসময় ফোকাস থাকতে হবে। আপনি মার্কেট প্লেস গুলোতে দেখেন যে দেখবেন যারা বেশি ফোকাস, তারা দেখবেন একটা বা দুইটাতে খুব এক্সপার্ট এবং তারা সারা জীবন ওটা নিয়েই কাজ করে। আর আমরা হচ্ছে যে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারলেই মনে করি যে আমরা অনেক কিছু করে ফেলেছি, যে কারণে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ যে 9-10টা পয়েন্ট সবগুলো আমরা শিখতে চাই এবং সবগুলোতে আমরা এক্সপার্ট হিসেবে দাবি। কিন্তু বিষয়টা আসলে তা নাই, একটু মার্কেট প্লেস দেখবেন, আমরাও দেখব। তো এই জন্য হচ্ছে আমরা সবসময় একটু ফোকাস থাকি, যেটা নিয়ে পড়ালেখা করব ঠিক সেটাতেই ফোকাস থাকি। আচ্ছা, আরেকটা হলো যে প্রত্যেকটা ক্লাসের পরে আমাদের একটা করে হোমওয়ার্ক থাকে। এই যে অলরেডি একজন উস্তাদ শুরু করে দিয়েছে। প্রত্যেকটা ক্লাসের পরে আমাদের একটা করে হোমওয়ার্ক থাকে। এই হোমওয়ার্কটা হচ্ছে যে আমাদের একদম বাধ্যতামূলক। আমাদের হচ্ছে এটা শেয়ার মানে আমাদের যে জেনারেল যে গ্রুপটা আছে, স্কিল আপার ফর ডিজিটাল স্কিলস, জেনারেল গ্রুপটা, সাপোর্ট গ্রুপ, এই গ্রুপে ক্লাস শেষে আমাদের জমা নিতে হবে। এটা হচ্ছে সবার জন্য বাধ্যতামূলক। কেন আমি এটা বলি খেয়াল করে দেখেন। আর্মিদের ট্রেনিং একটা কথা বলে, এটা হচ্ছে ওদের ট্রেনিং এর মূল মন্ত্র বা ট্যাগ লাইন বলতে পারে। এবং আমি আমার ওই অ্যাড কপিতেও লিখেছিলাম যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। তার মানে হলো যে একজন সৈনিককে, মানে আজকে যুদ্ধ বেঁধে গেছে, এই মুহূর্তে AK-47 দিয়ে বলবে না গুলি করো, তাকে আগে AK-47 চালানো শেখাতে হবে, কৌশল শেখাতে হবে, কোন সাইড থেকে মারতে হবে, এই ধরনের কৌশল টৌশল সব শিখিয়ে দেন যুদ্ধ বাঁধলে তার কাছে AK-47 দিয়ে সামনের দিকে এগিয়ে দিতে হয় বা দেয়া হয়। তো ট্রেনিংটা আসলে আমাদের সেরকমই। আপনি এই ট্রেনিংটা আপনি আপনার লাইফে যত ট্রেনিং করবেন, নট অনলি গুগল অ্যাডস এর ট্রেনিং, যত ট্রেনিং করবেন, ট্রেনিংটা আপনি যত শক্তভাবে নিবেন, আপনার পরবর্তী চলার পথ তত সহজ হবে, কনফিডেন্স হবে। AK-47 আপনি টিগার চাপতেই পারেন না, অথচ আপনি যুদ্ধে নামিয়ে দিলাম, টিগার চাপতে ভয় লাগবে, কনফিডেন্স থাকবে। দ্যাটস দ্য থিং। সো আমাদের মানে ওই হোমওয়ার্কটা জমা দেয়া খুবই বাধ্যতামূলক। এর মধ্যে একজন অলরেডি কমেন্টে লিখে ফেলেছেন যে ভাই আমার যা বলার দরকার পার্সোনালি বললেন, গ্রুপে কোনো কিছু বললে কিছু বললেন না। হ্যাঁ, আমি কিন্তু ভাই গ্রুপে এই সমস্ত বিষয়গুলোতে খুব স্ট্রিক্ট। এবং এখানে বাপ বয়সের মানুষ থাকতে পারে, কোনো সমস্যা নেই আমার, মানে ইয়াও থাকতে পারে, কোনো সমস্যা নেই আর কি, আমি যেটা বললাম না। সো এই বিষয়গুলো আসলে দেখা হবে না, বুঝতে পারছেন? সো হোমওয়ার্ক মাস্ট সাবমিট করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে প্রত্যেকটা ক্লাসের পরে আমরা ওই ক্লাস নিয়ে কোনো কথা থাকলে সেটা আমরা ক্লাসের শুরুতে না, আমরা শেষে যে ডিসকাস করি। কারণ শুরুতে ডিসকাসটা করলে আমাদের ওই 15-20 মিনিট আধা ঘন্টা চলে যায় শুধুমাত্র এই কথাগুলোতে, যে কারণে হচ্ছে তখন আমাদের ওই ক্লাসের মোটিভটা বা ক্লাসের মুডটা নষ্ট হয়, যেখানে আমরা লাস্টের দিকে আলোচনা করি।
প্রত্যেকটা ক্লাস শেষে আমরা 10 থেকে 15 মিনিট আড্ডা দিই, ওর মধ্যে হচ্ছে কারো কোনো প্রবলেম থাকলে সলভ করি, এটাই। আর এখানে যারা কোর্স করতেছেন বা আসছেন তারা স্কিল অ্যাপার সম্পর্কে অলরেডি জানেন। কারণ হচ্ছে যে আমার এখানে যে স্টুডেন্ট গুলো আসে তারা অন্তত খুব কম, মানে 1-2% বা ম্যাক্সিমাম 5% আছে যারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানেই। যারা জানে এবং অন্তত ন্যাশনাল ইন্টারন্যাশনাল দু একটা কোর্স করেছে তারা এখানে আসে। তো এই জন্য হচ্ছে আমি এরকম পরিচয় পর্বও রাখি না, যে ভাই কেমন আছেন, আপনার বাড়ি কোথায়, আমার বাড়ি ঝিনাইদহ, আমার বাড়ি কুষ্টিয়া, এই সমস্ত জিনিস থাকে না। এটা হচ্ছে যে আমরা একটা টিম করে দিই, যাতে ওই টিম মিলে মাঝখানে যে 1-2 দিন ছুটি থাকে তারা কমিউনিকেট করে তাদের হোমওয়ার্ক গুলো সাবমিট করতে পারে, বাট ইন্ডিভিজুয়াল হোমওয়ার্ক সাবমিট করতে হবে, কাজ টিম ওয়াইজ করতে পারে। সেই টিমটা আমরা গঠন করে ফেলবো আজকে ক্লাসের শেষের দিকে। সো ওই এই একসাথে থাকলে 1-2 মাস অটোমেটিক্যালি একে অপরের সম্পর্কে জানা হয়ে যাবে, যে কারণে আমরা ওই সময়টাও নষ্ট করি না। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড হয় এবং আমি এই ক্লাস শেষ করে রেকর্ডিংটা আপনাদেরকে গুগল ড্রাইভে আর ইউটিউবে দিয়ে তারপরে আমি ঘুমোতে যাই। তার মানে হচ্ছে যে নেক্সট টাইম আমাকে আর হচ্ছে রেকর্ড হলো না, মানে আমার যে দায়িত্বগুলো আছে, যেমন ভিডিওটা রেকর্ড করা, ভিডিওটা রেকর্ড করে ক্লাস শেষে আপনাদের গ্রুপে শেয়ার করে দেয়া, এই জিনিসগুলো আমার দায়িত্ব, এগুলো আমাকে মনে করে দিতে হবে। আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা খুব স্ট্রিক্ট থাকবেন। যেমন আমাদের খুব খেয়াল করে দেখবেন যে আমাদের মধ্যে সব থেকে বড় প্রবলেম হলো যে আমাকে নিয়ে আমি যতটা না ভাবি তার থেকে বেশি ভাবে আমার পাশের জনদের নিয়ে। অমুক এটা করলো, অমুক ওটা করলো, তমুক এটা করলো, ভাই ভিডিও রেকর্ড হচ্ছে না। এই প্রশ্ন আপনার নয়, এই দায়িত্ব, এই রেসপন্সিবিলিটি আমার। আপনার রেসপন্সিবিলিটি হলো ক্লাসটা খুব ভালোভাবে করা। ক্লাস করার সময় অনেকে মোবাইলে জয়েন করেছেন, আমি কিচ্ছু বলতেছি না এই মুহূর্তে, কিন্তু একটা বালিশ বা সোফা করে, সোফার কুশনটা সুন্দর করে দিয়ে বা খাটের এক সাইডে গিয়ে বালিশটা সুন্দর করে দিয়ে একদম কাত হয়ে এইভাবে ক্লাস করেন না। ক্লাস করতে হবে একদম টেবিলে বসে, ল্যাপটপ সাথে করে, স্ট্রংলি এবং এনার্জেটিক হয়ে। এটাও একটা কথা আর কি। এবং আমার প্রত্যেকটা কথা আমরা ক্লাসের মধ্যে খুব একটা হাবিজাবি কথা বলি না, বললেও আমরা লাইন থেকে, মানে অনলাইন থেকে লাইনে নিয়ে চলে আসি যদি যতটুকু হয়। তো প্রত্যেকটা কথা খুব খেয়াল করে শুনতে হবে, কারণ আমরা এই কোর্সের মধ্যে আমাদের স্ট্র্যাটেজিক্যাল পার্ট, এবং আমরা কোর্সের সব সময় 3টা জিনিস মাথায় রেখে করি, কি, কেন, কিভাবে, একটু পরে শুরু। আচ্ছা, আর হচ্ছে আমাদের ক্লাসের কিছু ডকুমেন্ট আছে, যেমন অলরেডি আপনি একটা দেখতে পাচ্ছেন, একটা পিপিটি ফাইল। এছাড়াও আমাদের এই কোর্সে এতগুলো ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টের লিঙ্ক গুলো আমি আজকেই আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিব। কিয়ামতের আগ পর্যন্ত এই ডকুমেন্টের লিঙ্ক অন্তত আমার কাছে চাওয়া যাবে না, গ্রুপেও চাইবেন। তার মানে এই জিনিসটা, লিঙ্কটা নিয়ে সুন্দর করে আপনি আপনি আপনার মতো একটা শীট তৈরি করবেন, সেখানে রেখে দিবেন। যখন আপনার প্রয়োজন, অথবা আপনি ডাউনলোড করে নিতে পারেন, যখন আপনার প্রয়োজন তখন সেটা নিয়ে নিবেন। এই হলো ব্যাপার আর। সো কিছু বিষয় আছে হচ্ছে যে এই জায়গাগুলোতে আমরা খুব স্ট্রং থাকবো, স্ট্রিক্ট থাকবো, যাতে আমাদের সবার সুবিধা হয় আর কি, হ্যাঁ। আর একে অপরের শ্রদ্ধা ভক্তি থেকেই আমরা কথাবার্তা গুলো বলবো, যাতে আমাদের সম্মানের হানি না হয়, হ্যাঁ। ঠিক আছে, ওকে। আর যে বিষয়গুলোতে আমি বললাম খুব স্ট্রিক্ট, সে বিষয়গুলোতে আমি আসলেই খুব স্ট্রিক্ট। এর মানে এই নয় আমি খুব কঠিন মানুষ, আমি খুব সহজ মানুষ, বলতে পারেন বাউল মনের অধিকার। মাঝে মাঝে আমরা অনেক ফাজলামেও করি, আর ক্লাসের মধ্যে আমরা একটু জোক টোক থাকে, এগুলো আপনারা টেক ইট ইজি। অনেকে মিনিং বুঝতে পারেন না, যে কারণে হয়তো একটু মনে মনে রেগেও যেতে পারেন, একটু রিয়েলাইজ করতে হবে। আর আমরা এখন থেকে যা পড়বো প্রত্যেকটা বিষয় আমাদের রিয়েলাইজ করতে হবে, ফিল করতে হবে। যে যেমন ধরেন আমি এই সাপোর্ট দেওয়ার সময় বুঝতে পারি যে আমি যতটুকু দিয়েছি এতটুকুর মধ্যে, মানে ও ক্লাসগুলো শুনে নেয়, আমি তো ওই কোথায় ক্লিক করেছি, এখানে ক্লিক করো, এখানে ক্লিক করো, এখানে ক্লিক করো, আমি যে কেন ওখানে ক্লিক করতে বলছি এই কথাগুলো শোনে, যেখানে আমাদের প্রবলেম। দ্যাটস ইট, এই হলো ব্যাপার আর কি। আর কারো কোনো কথা আছে এইটুকুর মধ্যে? না ফাইন, ভাই। ফাইন, ফাইন, ঠিক আছে, ওকে। এখন আমরা একটা শীট নিয়ে নিব, যেটা হচ্ছে আমাদের সরি
এটাই হচ্ছে আমাদের এখানে এই শীটটা আমি দিয়ে দিব ক্লাস নোট বেস 9 ঠিক আছে। আচ্ছা, আমাদের কোর্সে যেটা বলতেছিলাম যে আমি যদি এখন প্রশ্ন করি আমরা কি করতে এসেছি ভাই? গুগল অ্যাডস করতে এসেছি, ট্রেনিং। কেন করতে এসেছি? শেখার জন্য। শেখার জন্য, লার্নিং অ্যাজ ওয়েল অ্যাজ কি, মানে যেটা শিখবো এখন আমাদের যে বয়স, পড়ালেখা শেষ করেছি অথবা অনেকে পড়ালেখা করতেছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কিন্তু এটা দিয়ে করে খাইতে হবে। আর্নিং। হ্যাঁ, অবশ্যই এটা আমাদের করে খাইতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবং টোটাল ক্লাসটাই হলো যে, ফুল ক্লাসটাই হলো যে হাউ, সেটা আমরা দেখবো। টোটাল ক্লাসটাই হচ্ছে যে আমরা হাউ, এই প্রত্যেকটা বিষয়ে আমরা দেখবেন, আপনারা খেয়াল করবেন যে প্রত্যেকটা বিষয়ে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করি সেটা কি, কেন, কিভাবে। আমি এখন যদি ওভারঅল কথাটা বললাম যে ভাই আমরা আসলে গুগল অ্যাডস এর কোর্স করতে এসেছি, আলটিমেট গোল কি লার্নিং উইথ আর্নিং, এবং কিছু করে খাইতে হবে এটা শিখি। এবং এটা আমরা কিভাবে করব সেগুলোই হচ্ছে যে এই টোটাল মানে মানে টোটাল সেশনই হচ্ছে যে এই কিভাবে, এটার মাধ্যমে আমরা দেখবো আর তোমার ভাই। ফাইন, এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, সেটা হলো যে আমরা আরেকটা জিনিস একটু দেখে ফেলি। গুগল অ্যাডস এর মধ্যে আমাদের বেসিক্যালি 4টা পার্ট আছে। একটা হচ্ছে যে গুগল, আমি আসতেছি সবগুলো আসতেছি, গুগল পিপিসি অর সার্চ অ্যাডস। আরেকটা হচ্ছে ডিসপ্লে, বেসিক্যালি 2 প্রকার, আমরা আসতেছি ওই জায়গাগুলোতে। হ্যাঁ, ডিসপ্লে অ্যাডস। এরপরে এই ডিসপ্লে অ্যাড এর মধ্যে ইউটিউব অ্যাডসটাও, বা ইউটিউব আর ভিডিও অ্যাডস, এটাও ডিসপ্লে অ্যাড এর মধ্যে, বাট একটু ডিফারেন্ট টাইপের। এছাড়াও আমরা পাই হচ্ছে যে শপিং, উইথ মার্চেন্ট সেন্টার, যেটা যদিও এই পার্টটা আমাদের এই কোর্সে না, এটা 15 ঘন্টার একটা কোর্স। আরেকটা হচ্ছে যে আমাদের এই ট্র্যাকিং এর ব্যাপার আছে, আর ট্র্যাকিং এর ব্যাপার আছে না, যেটাকে আমরা বলি আসলে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাক, এটার সাথে আবার একটু সম্পর্কিত, রিলেটেড টু জিটিএম এর সাথে একটু সম্পর্কিত আছে। তার মানে হচ্ছে আমরা আলটিমেটলি আমাদের এই কোর্সে এই জিনিসগুলো, এই জিনিসটা বাদে আমরা বাকি জিনিসগুলো শিখবো। খুব বিগিনিং থেকে আমরা শুরু করব, মানে শুরু থেকে শুরু করব এবং অ্যাডভান্স পর্যন্ত যাব আশা করি, এই আর এখানে আমি জানি অনেকেই প্লেয়ার আছে, তারা অলরেডি গুগল অ্যাডস সম্পর্কে জানেন। তো আমাকে একটু বলবেন যে ভাই আপনি অমুক টপিক বাদ দিয়েছেন, যেটা আপনার কোর্স আউটলাইনের মধ্যে ছিল আপনি বাদ দিয়েছেন, অথবা এই জিনিসটা আপনার ভুল হচ্ছে। এই জিনিসগুলো ধরে দিতে পারলে আমি খুব খুশি হব। দ্যাটস দ্য থিং। ওকে, এখন 5 নম্বরের ভিতরে কি GA3 আর GA4 আছে নাকি? ট্র্যাকিং এর মধ্যে হচ্ছে যে আমাদের জিটিএম এন্ড GA3 টা আমরা আর করি না আর কি, আমরা এই লাস্ট ব্যাচ 7 থেকে GA4 এর মধ্যে আছি। যতটুকু লাগে গুগল অ্যাডস এর জন্য তার বেশি কিন্তু না, কারণ GA4 এর কোর্স আবার 15 ঘন্টা, জিটিএম এর কোর্সও 15 ঘন্টা, বাট আমরা অতটা রাখি না, যতটুকু লাগে আমাদের গুগল অ্যাডস এর জন্য। বাট গুগল অ্যাডসটা আমরা পূর্ণাঙ্গ ভাবে শিখবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। ফ্যান্টাস্টিক। এখন আমি যদি ধরেন যে আমার খুব ফেভারিট একটা কিওয়ার্ড আছে, আমি সেটাকে বলি হচ্ছে ধরেন ওয়েব হোস্টিং, এটা লিখে আমি একটা সার্চ দিই, খুব ফ্যান্টাস্টিক, খুব খেয়াল করে দেখেন। এটা লিখে সার্চ দেওয়াতে আমি বেশ কিছু কি পেয়েছি বলেন তো, কিছু রেজাল্ট পেয়েছি। কি রেজাল্ট? যেহেতু সার্চ দিয়েছে তাহলে সার্চের রেজাল্ট স্বাভাবিকভাবে। আচ্ছা, ভালো কথা। এখন
কিছু ভিডিওর ক্ষেত্রে মানে কিছু ইসের ক্ষেত্রে, আচ্ছা এই টোটাল যে এই এনভায়রনমেন্টটা বা এই উইন্ডোটা google.com এর, এটাকেই তো আমরা বলি এসিআরপি বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিয়েছি, সেই তার এগেনস্টে আমরা কিছু সার্চ রেজাল্ট পেয়েছি। তার উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু রেজাল্টের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাড লেখা আছে, অ্যাড লেখা আছে, অ্যাড লেখা আছে, এরপর থেকে অর্গানিক ভাবে যেগুলো পেয়েছে থ্রু এসইও সেগুলো আবার আছে। আবার আমরা একটু লাস্টের দিকে যদি যাই, তারপর আমরা দেখছি যে মোটামুটি আরো 3টা অ্যাড লেখা আছে, খুব ফ্যান্টাস্টিক। এবং এই অ্যাড এর মধ্যে আপনি কি কোনো জায়গা কোনো ইমেজ দেখতে পাচ্ছেন? কোনো ইমেজ নেই, এভরিথিং ইজ কি টেক্সট। কোনো ইমেজ কিন্তু নাই ভাই, আছে কি? আছে ভাই একটা। এটাই, হ্যাঁ, হ্যাঁ রে, এটাগুলো কি টেক্সট, এগুলো এভরিথিং ইজ টেক্সট। টেক্সট। ফ্যান্টাস্টিক। এখন খুব ভালো কথা, এবার আমরা ধরেন আমি একটু প্রথম আলোতে আছি, গুগল দেখেন নিজেই নিজের অ্যাড দিচ্ছে, খুব ভালো কথা। আমরা যদি এখানে একটু ইয়া করি তাহলে দেখেন মাউস দিয়ে দেখতে পাচ্ছি গুগল দ্বারা বিজ্ঞাপন, তার মানে এটা একটা বিজ্ঞাপন, গুগল দ্বারা বিজ্ঞাপন দেওয়া হয়েছে, খুব ভালো কথা। আমরা একটু নিচে নামি, মানুষ মাত্রই আমরা কি করি, নিচে নামতে ভালোবাসি, ঠিক না? আচ্ছা, জি এটা আমার কথা না, হুমায়ুন আহমেদের কথা। আচ্ছা, এই যে দেখেন যে গুগল দ্বারা বিজ্ঞাপন, সো এখানে আমরা একটা ইয়া দেখতে পাচ্ছি। এবং আমরা যদি আরো নিচে নামি আমাদের স্বভাব ওয়াইজ, তাহলে আপনারা দেখতে পারবেন যে হয়তো আরো কিছু অ্যাড পাইতেও পারি, নাও পারি, অন্য কোনো জায়গায় গেলে পাবো। যাই হোক, আমরা আমাদের মেইন পয়েন্ট পেয়ে গেছি। দেখেন এই এটা তো একটা বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজিং বা অ্যাড, যেটা সংক্ষেপে আমরা বলি। এটার মধ্যে কিন্তু আমরা ইমেজ এবং টেক্সট এটার কম্বিনেশন পাচ্ছি, তাই ঠিক কিনা? জি জি আমরা একটু গোপাল ভাঁড় দেখে আসি। আচ্ছা, গোপাল ভাঁড় যখন আমরা দেখতে যাচ্ছি, তখন যে আমরা দেখেন আমরা এই মুহূর্তে আছি ইউটিউবে, খুব ভালো কথা। এবং ইউটিউবে আমি আসলে একটি জটিল প্রশ্ন, গোপাল ভাঁড়ের এই এপিসোডটা আমি দেখতে যাচ্ছিলাম, তার আগেই আমার সামনে কিন্তু একটা অ্যাড এসেছে, আসছে না? জি অ্যাডভার্টাইজ, কিন্তু সেটা ভিডিও অ্যাডভার্টাইজ, এবং এটা আমরা স্কিপ করতে পারি, এগুলো নিয়ে আমরা পরে আরো ডিটেল আলোচনা করব। এবং তারই একটা পার্ট আমরা যে এখানে দেখতে পাচ্ছি, আমরা যেমন বেশ কিছু ওই যে কিওয়ার্ড এভরিহোয়ার ইয়াটা ওপেন আছে বলে আমাদের এই জায়গাটুকু খেয়ে দিয়েছে মূলত। আসলে এই জিনিসটা এটা না থাকলে এটা হচ্ছে এই অ্যাডেরই অংশ উপরে দেখানোর কথা। এছাড়াও আমরা যখন মোবাইলে কি করি, স্ক্রল করি ইউটিউব, দেখবেন যে ওর মাঝে মাঝে আমরা অ্যাড দেখতে পাই, সেটা মোবাইল থেকে, এগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করি। এছাড়াও আমরা যদি ধরেন যে কোনো ম্যাপে যাই, ম্যাপের মধ্যে, অথবা ধরেন আমি যদি একটা আমি যদি যে কোনো একটা ব্লগিং সাইটে যাই, অথবা আমরা বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপে গেম খেলি, যেমন ধরেন এটা আমরা দেখতেছি যে এটা একটা অ্যাডস বাই গুগল বা গুগল দ্বারা বিজ্ঞাপন, এটা একটা ইয়া চাই, এখানেও একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছি, খুব ভালো কথা। এছাড়াও আমরা যখন বিভিন্ন গেম খেলি, কেউ লুডো খেলে, কেউ হচ্ছে যে ক্যারাম বোর্ড খেলে, কেউ ক্রিকেট খেলে, কেউ পাবজি খেলে, বাবজি খেলে, অমুক কিছু আছেন, দেখবেন যে এর মাঝে মাঝেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং দেখতে পাই। অ্যাজ ওয়েল এজ যখন আমরা কোনো প্লে স্টোরে যাই, আমরা যখন প্লে স্টোরে যাই মোবাইল থেকে, মোবাইলের মধ্যে দেখবেন যে প্লে স্টোরের মধ্যেও আমরা বেশ কিছু অ্যাডভার্টাইজিং দেখতে পাই। প্লে স্টোরের মধ্যে যখন আমরা মোবাইল থেকে সার্চ দিই, অ্যাডটা বেশি দেখি, কারণ তারা টার্গেটিংটা করে মোবাইল। কারণ প্লে স্টোরের যে অ্যাপ গুলো আছে সেগুলো তো ডেস্কটপের জন্য নয়, সেগুলো কিসের জন্য? মোবাইলের জন্য। যে কারণে হচ্ছে যে মূলত যারা টার্গেটিং করে তারা টার্গেটিংটা করে মোবাইল। মোবাইল থেকে যদি আপনি প্লে স্টোর ভিজিট করেন, দেখবেন এর মাঝে মাঝে অ্যাড দেখতে পারবেন। অ্যাজ ওয়েল এজ আপনি ধরেন যে এই অ্যাপটা বা যে ফ্রুট নিনজাটা ইনস্টল করলেন, এটা যদি অনলাইনে থেকে আপনি খেলেন, দেখবেন মাঝে মাঝে অ্যাড দেখতে পারবেন। এখন এই যে আমরা এখানে অ্যাড দেখলাম, 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 এই সমস্ত জায়গাগুলোতেই গুগল অ্যাড প্লেস করে। আচ্ছা, এখন পয়েন্ট হলো যে এইগুলোকে আমরা দেখছি শুধুমাত্র টেক্সট অ্যাড, এখানে কোনো ভিজুয়াল বা কোনো গ্রাফিক্যাল কোনো বা ইমেজ কেন্দ্রিক কোনো কিছু না। এখানে আমরা যেগুলো দেখতেছি সেগুলো দেখতেছি আমরা টেক্সট এবং ইমেজের কম্বিনেশন।
এই দুইটার উপর ভিত্তি করে গুগলের অ্যাডস দুই প্রকার। একটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, যেটার আমরা ভিজুয়াল দেখতে পারি, এরকম টেক্সট উইথ ভিজুয়াল মানে ইমেজ। আর একটা হচ্ছে সার্চ বা ডিসপ্লে অ্যাড, যেটা আমরা দেখি শুধুমাত্র google.com-এ। এছাড়াও আমরা অন্য জায়গায় দেখতে পারি, সেই পয়েন্টটা আমরা একটু সেই সময়, এখন না। এছাড়াও আমরা দেখতে পারি, যেমন ধরেন যে, আচ্ছা এটা আমরা একটু পরেই আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো এখন তাহলে আমরা বুঝলাম যে, এবং এখানে এসে যে একটা দেখতেছি, এটা হচ্ছে ভিডিও অ্যাড। তার মানে কি, এখানে ভিডিও, ধরেন টেক্সট, ইমেজ এবং ওভারঅল একটা কম্বিনেশন, এটাকেও বলি আমরা ভিডিও অ্যাড অর ডিসপ্লে অ্যাড। খুব ফাইন। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে ভাই গুগল অ্যাডস কাকে বলে, তাহলে খুব স্বাভাবিকভাবে আমাদের একটা আনসার হওয়া উচিত এরকম যে ভাই গুগল অ্যাডস নাথিং, এটা জাস্ট একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা এইরকম ভিডিও অ্যাডস, এইরকম ডিসপ্লে অ্যাডস এবং এইরকম সার্চ অ্যাড রান করতে পারি বা ম্যানেজ করতে পারি। দ্যাট ইজ কল্ড গুগল অ্যাডস। আমি কি বোঝাতে পেরেছি না পারি নাই ভাই? জি হ্যাঁ, বুঝতে বুঝতে পারছি। পারছি। দ্যাটস দ্য থিং, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এখন গুগল বলেছে যে ভাই আমার যেহেতু দুই প্রকারের অ্যাডস, ডিসপ্লে অ্যাডস এবং ভিডিও অ্যাডস বা ডিসপ্লে অ্যাডস আর পিপিসি অ্যাড, এখন গুগলের এই অ্যাডস গুলো কোথায় শো করবে তার অলরেডি একটা আমরা পেয়ে গিয়েছি। যে মোটামুটি ইউটিউবে আমরা দেখলাম, প্রথম আলোতে দেখলাম, যে এই সাইটটাতে দেখলাম, এই বিভিন্ন গেমস এর অ্যাপের মধ্যে দেখায়, প্লে স্টোরে দেখায়, ম্যাপে দেখায়। এছাড়া যত জায়গা, মানে এক কথায় যদি আনসার হয়, যত জায়গা গুগল অ্যাডসেন্স এর সাথে ইন্টিগ্রেটেড অথবা গুগল অ্যাড মবের সাথে ইন্টিগ্রেটেড, সেই সমস্ত প্ল্যাটফর্মে দেখায়। যেমন আমি যদি এখন আড়ং এর ওয়েবসাইটে যাই, তাহলে কি আমার অ্যাড দেখাবে? দেখাবে না। কারণ হচ্ছে যে আড়ং এর এখানে গুগল অ্যাডসেন্স এই জিনিসটা ইন্টিগ্রেটেড নাই। কারণ অ্যাডসেন্স এখানে আমরা ওই পয়েন্টটাতে আসতেছি, তার আগে একটু বলি। বিকজ ইটস এ বিজনেস, তার মূল মোটিভ। যেমন আমরা যদি প্রথম আলো দেখি, প্রথম আলো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। এর মূল বিজনেস হলো যে কন্টেন্ট তৈরি করে বা আপডেটেড কন্টেন্ট তৈরি করে বা প্রতিদিন কন্টেন্ট তৈরি করে বা খবর তৈরি করে, এটাই ওর কাজ। মানে খবরও তো একটা কন্টেন্ট। এই কন্টেন্ট তৈরি করে সে মানুষের কাছে সার্ভ করবে এবং তার বিজনেসে এটা। এবং দেখেন এটা ফ্রি, সারাদিন আপনি ঘুরে বেড়ান। তাহলে সে আর্নিং করে কিভাবে? সে আর্নিং করে এই যে এখানে সে গুগল অ্যাডসেন্স এর সাথে তার এই প্রথম আলোটা ইন্টিগ্রেট করেছে। বেশ কিছু শর্ত সাপেক্ষ আছে, যেহেতু আমরা অ্যাডসেন্স এর কোর্স না, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো না। বাট আমরা এতটুকু মনে রাখি, গুগল অ্যাডসেন্স গুগলের একটা বিজনেস, যার মাধ্যমে গুগলের নিজস্ব কিছু সম্পত্তির বাইরে, গুগলের নিজস্ব সম্পত্তি না, তাদের সাথে পার্টনারশিপ করেছে। কিভাবে পার্টনারশিপ করেছে সেটা আমি আসতেছি। আচ্ছা, তার মানে হলো যে অ্যাডসেন্স বা অ্যাড মব হচ্ছে মোবাইল অ্যাপের জন্য আর কি। যারা মোবাইল, যেমন গেম খেলে তো আমরা গেম খেলি ফ্রি, তাহলে পয়সা কামায় কি হয়, অ্যাড মবের সাথে ইন্টিগ্রেট করে। এইবার ওই গেম প্ল্যাটফর্মে অ্যাড দেখায়, সে অ্যাডটা আসে কোথা থেকে? যারা গুগল অ্যাডস এর মাধ্যমে অ্যাড দিচ্ছে, সেই অ্যাডটাই ওখানে দেখানো হয়। এইবার ওই লোকের লাভ কি? ওই লোকের লাভ হলো যে ফ্রি তার গেম খেলতেছে এবং ওই অডিয়েন্স গুলো বিভিন্ন ধরনের অ্যাড দেখতেছে, তার একটা পার্সেন্টেজ পাচ্ছে অ্যাডসেন্স বা গুগলই বলেন, যেহেতু অ্যাডসেন্স গুগলেরই প্রোডাক্ট। আরেকটা পার্সেন্টেজ সে হচ্ছে দিয়ে দিচ্ছে কাকে? যে কন্টেন্ট ক্রিয়েট করেছে। যে তার মানে কি, এই কন্টেন্ট ক্রিয়েটর প্রথম আলো, এই প্রথম আলোর উপরে গুগল অ্যাডস এর মাধ্যমে যারা বিজ্ঞাপন দিচ্ছে, গুগল অ্যাডস এর মাধ্যমে যে বিজ্ঞাপনগুলো আমরা ক্রিয়েট করতেছি, রান করতেছি, ম্যানেজ করতেছি অ্যাকর্ডিং টু অডিয়েন্স, সেই অ্যাড গুলো দেখতেছে কারা? প্রথম আলোর ইউজাররা। তাহলে প্রথম আলোর কন্টেন্টের উপর যেহেতু এই অ্যাডটা দেখানো হচ্ছে, সেহেতু অ্যাডসেন্স একটা পার্সেন্টেজ পাচ্ছে, আর একটা পার্সেন্টেজ এই অ্যাড দেখানোর জন্য তো কোনো একজন অ্যাডভার্টাইজার খরচ করতেছে। এই অ্যাড তো ফাও দেখাচ্ছে না। কোনো একটা অ্যাডভার্টাইজারকে গুগল অ্যাডস কে টাকা দিতে হচ্ছে, তার বিনিময়ে গুগল অ্যাডস এই অ্যাডটা প্রথম আলোয় দেখাচ্ছে, ওই
বিভিন্ন ব্রাউজারে দেখাচ্ছে, বিভিন্ন ওয়েবসাইটে দেখাচ্ছে, বিভিন্ন মোবাইলে দেখাচ্ছে, ইউটিউবে দেখাচ্ছে, এবং তার একটা পার্সেন্টেজ অ্যাডসেন্স পাচ্ছে, তার একটা পার্সেন্টেজ যে কন্টেন্ট ক্রিয়েটর সে পাচ্ছে। এই এই দুইজন মানে কন্টেন্ট ক্রিয়েটর আর হচ্ছে যে অ্যাডসেন্স, কন্টেন্ট ক্রিয়েটরদের আর কন্টেন্ট ক্রিয়েটর আর অ্যাডসেন্স এদের মধ্যে যে ভালোবাসা যা প্রেম সেটা ঘটানো হয় হচ্ছে যে অ্যাডসেন্স এর মাধ্যমে। যাতে আচ্ছা এতে কি সুবিধা হলো খুব খেয়াল করে দেখেন, গুগলের কয়টা প্রোডাক্ট, ধরেন যে 20-22টা বা 30টা 35টা প্রোডাক্ট, ম্যাপ ট্যাব অমুক তমুক দিয়া, কিন্তু সারা পৃথিবীতে মোবাইল অ্যাপ আছে কম, সারা পৃথিবীতে এইরকম প্রথম আলোর মতো ওয়েবসাইট আছে কম। তখন গুগল কি করেছে দেখেন, যে অ্যাডসেন্স এর সাথে ইন্টিগ্রেট করো, আমারই আরেকটা প্রোডাক্ট আছে ভাই গুগল অ্যাডস, ওইখান থেকে যে অ্যাডভার্টাইজাররা অ্যাড দিবে সেই অ্যাডটা তোমাদের এই প্ল্যাটফর্মে দেখাবো, তুমি কিছু টাকা নিলে আমি কিছু টাকা নিলাম। এতে কি হলো, ইন্টারনেটের অ্যাডভার্টাইজিং অ্যাড দেখানোর জায়গাটা অনেক বেড়ে গেল। যেমন ধরেন ঢাকা শহরের ধরেন যে 5,000 বিলবোর্ড আছে, আমি ধরলাম, জায়গা কিন্তু এইটুকু। অথবা ইউটিউব, গুগল যদি মনে করতো আমি শুধু ইউটিউবে অ্যাড দেখাবো, ম্যাপে অ্যাড দেখাবো, প্লে স্টোরে অ্যাড দেখাবো, যেগুলো আমার সব, তাহলে জায়গাটা কিন্তু ছোট হয়ে যায়। যেমন ফেসবুকের ক্ষেত্রে এটা হয়েছে, ফেসবুক তার যে ইউজার আছে এটা বাদে আর 76 বা 80,000 ওদের পার্টনার আছে বিভিন্ন মোবাইল অ্যাপ, এর বাইরে কিন্তু ওরা অ্যাড দেখাতে পারে। কিন্তু গুগলের এই সুযোগটা আছে। গুগল কি করে, যে গুগলের যে নিজস্ব সম্পত্তি আছে ইউটিউব অমুক তমক দিয়ে, ম্যাপ, ইউটিউব, আরো অনেক যা যা আছে প্ল্যাটফর্ম আছে আমরা দেখবো, এর বাদেও সে হচ্ছে যে অ্যাডসেন্স এর মাধ্যমে এই প্রথম আলো, এই ডেইলি স্টার, এই ইন্ডিয়ান টাইমস, অমুক তমক বিভিন্ন অ্যাপ সবার সাথে পার্টনারশিপ করেছে, যাতে ওদের অ্যাডটা দেখানোর জায়গা বেড়ে যাচ্ছে এবং ইউজারের সংখ্যাও বেড়ে যাচ্ছে। ফেসবুকের ইউজার সংখ্যা কত, ধরেন বাংলাদেশে 4 কোটি মানুষ, এই 4 কোটির বাইরে কিন্তু সে অ্যাড দেখাতে পারে, কিন্তু গুগল ইচ্ছা করলে ইন্টারনেটের আওতায় যত মানুষ আছে সবাইকে অ্যাড দেখাতে পারে। কারণ কি, ইন্টারনেটের আওতায় আছে মানে সে প্রথম আলো একবার ঢু মারে, সো গুগল অ্যাডস এর অ্যাড প্রথম আলোতে দেখানো সম্ভব। কিন্তু ইন্টারনেটের আওতায় আছে কিন্তু যার ফেসবুক অ্যাকাউন্ট নেই, সে কিন্তু ফেসবুকের অ্যাড দেখে। বুঝতে পারছেন? এইখান থেকেই ধরেন যে মানে গুগলের এই নেটওয়ার্কটা এত বড় হয়েছে শুধুমাত্র অ্যাডসেন্স আর অধিক অ্যাড মবের কারণে। আচ্ছা ফ্যান্টাস্টিক। এবার পয়েন্ট হলো, যেখানে যেখানে গুগলের এই ডিসপ্লে অ্যাড আমরা দেখতে পাচ্ছি, এইগুলোকে আমরা বলি হচ্ছে গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক। আর যেখানে হচ্ছে আমরা গুগলের সার্চ অ্যাড দেখতে পাই সেটাকে আমরা বলি হচ্ছে গুগলের সার্চ নেটওয়ার্ক। তাহলে গুগলের নেটওয়ার্ক দুইটা, একটা হচ্ছে গুগলের অ্যাড দুই প্রকার, একটা হচ্ছে সার্চ অ্যাড, একটা হচ্ছে ডিসপ্লে। গুগলের মানে নেটওয়ার্কও দুইটা, মানে অ্যাড সার্ভ করার নেটওয়ার্ক, মানে অ্যাড কোথায় কোথায় দেখাবে, কিভাবে দেখাবে তার জন্য অ্যাড মব অথবা অ্যাডসেন্স ইন্টিগ্রেট করতে হবে। এবার কোথায় কোথায় দেখাবে এটার উপর ভিত্তি করে ওদের দুইটা নেটওয়ার্ক, একটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক যেটা google.com অ্যাজ ওয়েল অ্যাজ ওদের 15-20টা পার্টনার আছে। যেমন গুগলের অ্যাড আপনি ইচ্ছা করলে ইয়াহুতে দেখাতে পারেন, গুগলের অ্যাডস ইচ্ছা করলে আপনি বিং এ দেখাতে পারেন, কারণ গুগল অ্যাডস এর সাথে বিং এরও পার্টনারশিপ আছে, গুগল অ্যাডস এর সাথে এওএল এর পার্টনারশিপ। এরকম দেখবেন যে 43-44টা লিস্ট আছে, আপনারা একটু গুগলে সার্চ দিয়ে দেখবেন যে গুগলের সার্চ পার্টনার কারা। অনুরূপ ভাবে তার মানে কি, গুগলের নিজস্ব সম্পত্তি google.com অ্যাজ ওয়েল অ্যাজ গুগলের সার্চ পার্টনারও আছে। গুগলের নেটওয়ার্ক দুইটা, সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক। সার্চ নেটওয়ার্ক গুগলের নিজস্ব সার্চ নেটওয়ার্ক কোনটা, google.com। এইবার গুগলের সার্চ পার্টনার আছে কারা, ইয়াহু, এওএল, বিং, আরো এরকম আছে। অনুরূপ ভাবে গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক আছে, কেমন, যেমন ইউটিউব গুগলের নিজস্ব সম্পত্তি, সো ইটস এ ডিসপ্লে নেটওয়ার্ক। কারণ কি, কারণ এখানে আমরা ডিসপ্লে অ্যাড দেখি, এই যে ভিডিও অ্যাড, ইটস এ ডিসপ্লে অ্যাড। কিন্তু প্রথম আলো কি গুগলের সম্পত্তি না? তাহলে গুগলের কিন্তু এখানে দেখাচ্ছে কে, ডিসপ্লে অ্যাডস। তাহলে এটাকে আমরা বলছি গুগলের ডিসপ্লে পার্টনার নেটওয়ার্ক। কথাটা বোঝা গেছে? যেমন প্লে স্টোর গুগলের নিজস্ব সম্পত্তি, কিন্তু প্লে স্টোরের মধ্যে যে ফ্রুট নিনজা যে আমরা অ্যাপটা দেখতেছি এটা কি গুগলের নিজস্ব সম্পত্তি না, এটা কোনো একটা কোম্পানি করেছে, সেই কোম্পানির নাম এখানে লেখা আছে, সেই কোম্পানি করেছে। কিন্তু এই ফ্রুট নিনজার মধ্যেও কিন্তু আমরা গুগল অ্যাড শো করাতে পারি। কি অ্যাড দেখাই, হয় ভিডিও না ইমেজ, এটাকে আমরা বলছি গুগলের ডিসপ্লে পার্টনার নেটওয়ার্ক। এইটুকুর মধ্যে কারো কোনো সে আছে? তাহলে আমরা বুঝলাম গুগল অ্যাডস কাকে বলে, গুগল অ্যাডস কয় প্রকার, গুগল অ্যাডস এর নেটওয়ার্ক কয়টা, গুগল অ্যাডস এর পার্টনার নেটওয়ার্ক কারা, এবং গুগল অ্যাডস এর
এত বড় যে নেটওয়ার্ক হয়েছে এর কারণ হলো অ্যাডসেন্স এন্ড অ্যাডমন। কথা কি বোঝা গেছে না যায় নাই? ক্লিয়ার স্যার। জি, বুঝতে পারছি। ক্লিয়ার আছে ভাই। ওকে, এখন যদি আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি, আচ্ছা কেন আমরা এই জায়গাটা অ্যাডভার্টাইজ করব, কেন আমরা এই জায়গায় অ্যাডভার্টাইজ করব, কেন আমরা এই ফ্রুট নিনজায় অ্যাডভার্টাইজ করব, কেন? প্রশ্ন হতে পারে না? স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে। জি মার্কেটিং এর একটা টার্ম আছে, যেখানে লোকজন বেশি সেখানেই মার্কেটিং কমিউনিকেশন চালাও। এই জন্যই দেখবেন আগে মার্কেটিংটা ছিল কি, এখনো আমরা দেখবেন যে গ্রামগঞ্জের হাটে ওই খুব কমন আর কি, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটা হচ্ছে যে ইয়া ভাবে নিবেন আর কি, মানে মানে ভেরি স্মার্টলি নিবেন। যে আমরা কিন্তু দেখবেন শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করতে দেখি, যারা গ্রামের মানুষ আছে তারা জানেন না কি করে, তারা গ্রামের মধ্যে প্রথমে হাট বসে যেখানে সপ্তাহে, সেখানে হচ্ছে তারা প্রথমে একটা গান গায়, একটা মেয়েকে দিয়ে গান গায়, একটা বানর থাকে, এই অ্যাটিয়া করে এরপরে তাদের বেচা কেনা শুরু করে। কেন? কারণ তারা হচ্ছে যে প্রথমে লোকজনগুলো জড়ো করে নেয়, আর লোকজনগুলো বেশি পাবে কোথায় গেলে, যেখানে হাট বার, হাজার হাজার লোক এখানে আসতেছে, এখানে একটু গান বাজনা শুরু করলে সবাই দেখতে আসে, এবার আমার লোকজন বেশি হয়ে গেল। সো মার্কেটিং এর যে মূল মন্ত্র ভাই, যেখানে লোক সমাগম বেশি সেখানে মার্কেটিং কমিউনিকেশন করো। এখন এই কমিউনিকেশনটা আমরা সব জায়গা সব প্রোডাক্ট, এখন ধরেন যে এই আমাদের বনশ্রীতে একটা হাট আছে, মেরাদিয়া হাট, এই হাটে এসে যদি আপনি এখন মার্সিডিজ গাড়ির বিজ্ঞাপন দেন গান বাজনা করিয়া, তাহলে তো হবে না। সো আমাদের স্থান কাল পাত্র ভেদে, প্রোডাক্ট ভেদে, সার্ভিস ভেদে আমরা কখন কোন সার্ভ করব কাদের সামনে, সেটা আমাদের ব্যাপার, সেগুলো ম্যানেজ করা আসলে আমরা আলটিমেটলি শিখবো। কিন্তু মার্কেটিং কমিউনিকেশন এই জিনিসটা কিন্তু এখন থেকে না, আজ থেকে 2500 বছর ওই প্লেটো অ্যারিস্টটল ওই যে যেখানে দাঁড়িয়ে কথা বলতো ওই জায়গাটাকে বলতো আগোরা, ওই আগোরা থেকেই কিন্তু মানুষ মানে প্রতি সপ্তাহে একটা জায়গা যে তারা দাঁড়ায়, কোথায়, ওই গ্রিকে ওইখানে প্লেটো অ্যারিস্টটল দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতো, এবং ওখানে এক সময় প্রতি সপ্তাহে এসে মানুষদেরকে খেলাধুলা করে, ব্যায়াম করে। এখন যেমন ওইটারে আধুনিক রূপ ধরেন যে পার্ক টার্ক হয়েছে, তারই আধুনিক রূপ এখন হয়েছে ফেসবুক, সবাই এক জায়গায় সমাগম হয়। তো এখানে কমিউনিকেশন করো। প্রথম আলো হাজার হাজার মানুষ পড়ে প্রতিদিন, অফলাইনে পড়ে 5 লাখ মানুষ, 15 লাখ, 5 লাখ কপি ছাপা হয়, 25 লাখ মানুষ পড়ে, অনলাইনে আরো এরকম পড়ে বেশি, ধরেন 20-30 লাখ। সো এখানে অ্যাডভার্টাইজিং করো, দ্যাট ইজ দ্য থিং আর। সো এই কারণে আমরা অ্যাডভার্টাইজ দিব, কিন্তু সবার কাছে সবকিছু দিব না, সেটাই আমরা কিভাবে করি সেটা আমরা পরবর্তীতে শিখবো। দ্যাটস দ্য ওকে। এখন আমি যদি আরেকটা প্রশ্ন করি যে তাইলে ভাই এখানে কেন আমি সার্চ দিব, এখানে আবার কি, গুগলে পার সেকেন্ডে সার্চ হয় 70,000, খুব খেয়াল করে দেখেন। মানে এই যে আমরা এতক্ষণ মনে হয় অনেক কথা বলে ফেলেছি বা অনেক সময় নিয়েছি, পার সেকেন্ডে এই গুগলের এই এই জায়গাটা পার সেকেন্ডে 70,000 মানুষ সার্চ দেয়। 70,000 মানুষ কেন বললাম, কারণ এক সেকেন্ডে 2টা সার্চ তো আর এক মানুষ দ্বারা দেওয়া সম্ভব, তার মানে পার সেকেন্ডে 70,000 সার্চ হয়, মানে নিশ্চয় 70,000 মানুষ। এখন এই গুগলে মানুষ কেন আসে? এই গুগলে মানুষ 2টা কারণে আসে, একটা হয় কোনো কিছু জানতে অথবা কোনো কিছু কিনতে। এর বাইরে কিন্তু গুগলে কেউ কোনোদিন সার্চ দেয় না, আপনিও আপনার জীবনে কোনোদিন দেন নাই, কিয়ামতের আগ পর্যন্ত আপনি দিবেন। হয় কোনো কিছু জানতে আসবেন অথবা কোনো কিছু কিনতে আসবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই গুগলে মানুষ জানতে আসে বুঝলাম, কিনতে আসে এটা কি বেটা ই ভ্যালি নাকি, এটা কি ই ভ্যালির ওয়েবসাইট, এটা কি ই কমার্স ওয়েবসাইট, তাহলে এনে কেন আসে? এখানে হচ্ছে যে মানুষের বাইং বিহেভিয়ারে একবারে কোনো প্রোডাক্ট মানুষ কেনে না, মানুষ কোনো একটা প্রোডাক্ট কেনার আগে সেটা নিয়ে রিসার্চ করে। সো মানুষ হচ্ছে এখানে এসে ওয়েব হোস্টিং কোনটা কিনবে, সেইটা কেনার আগে কারা কারা ওয়েব হোস্টিং লিখে সার্চ দিচ্ছে, কার কি সুযোগ সুবিধা, এই রিসার্চ করতে আসে। এরপরে তারা এখানে ক্লিক করে এবং ঠান্ডা মাথায় তার ল্যান্ডিং পেজে যায়। এরপরে যদি আপনি সুন্দরভাবে মোটিভেট করতে পারেন তাহলে বিষয়টা পারচেজ করে ফেলে। গুগল থেকে কেউ ডিরেক্ট কোনো কিছু কেনে না, কিন্তু গুগলে আসে মানুষ রিসার্চ করতে। একটা স্ট্যাটিস্টিক্স আছে যে গুগলে কেউ সার্চ করার 5 দিনের মধ্যে সেই প্রোডাক্টটা সে কেনে। মানে গুগলে যদি কেউ বাইং ইন্টেনশন নিয়ে এসে সার্চ দেয়, সেই ভদ্রলোক মানে যারা সার্চ দেয় তার 100 জনের মধ্যে 63 জন লোক উইদিন 5 ডেজ এর মধ্যে সে প্রোডাক্ট কেনে। সে আপনার ওয়েবসাইট থেকেও কিনতে পারে, আপনার কম্পিটিটর ওয়েবসাইট থেকেও কিনতে পারে, দ্যাটস দ্য থিং।
ওকে, এখন পয়েন্ট হলো আমরা কি লিখে সার্চ দিব, সেখান থেকে আসলে কিওয়ার্ডের ধারণা। এখন যেমন একটা মানুষ পিপল থেকে কি পিপল হয়, যেমন হুমায়ুন আহমেদ, সে কি পিপল? সে কি আমজনতা? নো, সেটা কি পিপল? আমাদের দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এরা কি নর্মাল পিপল? না, এরা কিন্তু কি পিপল। কি পিপল কেন হয়েছে? তারা একটা দেশের প্রধানমন্ত্রী, বা হুমায়ুন আহমেদ একটা বিখ্যাত লেখক, তার অনেক উপন্যাস আছে, তার নিয়ে সারা পৃথিবীতে আলোচনা হয়, তার নিয়ে অনেক উঠতি বয়সীর, মাঝ বয়সের, আমি যেমন এখনো মাতামাতি করি। সো এইরকম করতে 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 সে একজন পিপল থেকে কি পিপল হয়ে গেছে। একটা ওয়ার্ড, সেটাও সে আস্তে 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 কিওয়ার্ড হয়ে ওঠে। কিভাবে? যেমন ধরেন এই ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা আমরা এই যে এখান দিয়ে দেখাচ্ছে মান্থলি সার্চ হয় 18,100 বার। সে 10 জন মানুষও এতবার সার্চ দিতে পারে, 10,000 মানুষও এতবার সার্চ দিতে পারে, আবার 18,100 মানুষও একবার করে সার্চ দিতে পারে। আলটিমেটলি ওয়েব হোস্টিং কিওয়ার্ডটার এই ওয়ার্ডটার ওয়েব হোস্টিং এই ওয়ার্ডটার মান্থলি সার্চ হয় 18,100 বার ওয়ার্ল্ড ওয়াইড। এই কারণে এই ভদ্রলোক ডে বাই ডে ওয়ার্ড থেকে এই লোক হয়ে গেছে কিওয়ার্ড। আমি কি বোঝাতে পেরেছি না পারি নাই? আমি যদি এখন বলি যে ভাই কিওয়ার্ড কাকে বলে, তাহলে আপনাকে বলতে হবে যে ওয়ার্ডটা দিয়ে মানুষ সার্চ দেয় কোথায়, গুগলে, সেটাই হয়ে যায় আস্তে আস্তে কি কিওয়ার্ড। কথা কি বোঝা গেছে না যায় নাই? জি বুঝতে পারছি ভাই। জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, এখন এখন আমরা একটু মানে আসতেছি আর কি ছোট ছোট পয়েন্ট নিয়ে। এখন দেখেন এখানে একটা স্ট্যাটিস্টিক্স আছে, খুব দারুণ স্ট্যাটিস্টিক্স, যে ওয়ার্ল্ড ওয়াইড যে সার্চ হয় তার 85% সার্চ হয় মোবাইল দিয়ে। মানে এই যে পার সেকেন্ডে যে 70 থেকে 75 হাজার মানুষ সার্চ দেয় গুগলে, এই 70 থেকে 75 হাজার মানুষের 85% মানুষ সার্চ দেয় কি দিয়ে? মোবাইল থেকে। এখান থেকে কিন্তু আমাদের একটা জানাশোনা আছে, স্ট্যাটিস্টিক্স আছে, সেটা হলো নিশ্চয়ই এখান থেকে বোঝা যায় যে আমরা মোবাইল বা ওয়েবসাইট যেটাই বানাই না কেন, সেটা একটু মোবাইল ফ্রেন্ডলি করা উচিত, যাতে সহজে এসে তারা কি করে ফেলতে পারে, অর্ডার টর্ডার গুলো দিয়ে ফেলতে পারে। এগুলো আমি আরো ডিটেলস আসবো, জাস্ট একটু বোঝার খাতিরে। আরেকটা স্ট্যাটিস্টিক্স আছে দেখেন, যে গুগলের সার্চ ভলিউম এভরি ইয়ার 10 to 15% বাড়তেছে। ধরেন এই বছর 100 জন হয়েছে, পরের বছর 115 জন, এই হারে বাড়তেছে। তার মানে কি প্রচুর পরিমাণে মানুষ, মানে মানুষ বাপ মা বাদে আর দুনিয়ার সবকিছুই কিন্তু সার্চ দেয় কোথায়? গুগলে। যেমন সেদিন একজন সার্চ দিছে একটা মেয়ের সাথে, সে হচ্ছে যে রামপুরা ব্রিজ থেকে উত্তরা পর্যন্ত গেছে, পাশে তার একটা মেয়ে বসাচ্ছে। এই ভদ্রলোক অফিসে ঢুইকাই সার্চ দিছে যে রায়দা বাসে আমার পাশে যে মেয়েটি ছিল তার বাড়ি কোথায় এবং নাম কি, গুগলে। সো এই লেভেলে চলে গেছে আর কি মানুষ, যে এভরিথিং, কোনো কিছু খুঁজে না পাইলে কোথায় যাওয়া? গুগল। ফ্যান্টাস্টিক। যদিও এই রেজাল্ট সে পায়নি, কিন্তু টুডে আর টুমরো পাইতে। আচ্ছা, আরেকটা স্ট্যাটিস্টিক্স আমরা খুব দেখি, যে দেখেন যে আমাদের যে টোটাল যে সার্চ হয়, মানে পার সেকেন্ডে যে 70,000 সার্চ হয়, তার 50% সার্চ যে কিওয়ার্ড গুলো হয়, সেই কিওয়ার্ডের মধ্যে মিনিমাম 4টা ওয়ার্ড থাকে। যেমন আমি এখন একটা সার্চ দিয়েছি, এর মধ্যে ওয়ার্ড কয়টা? 2টা, কিন্তু তার মধ্যে ওয়ার্ড থাকে 4টা। কেন 4টা ওয়ার্ড দিয়ে সার্চ দেয়, এই জায়গাটা আমি আসতেছি। মানে আমরা শুধু জেনে রাখি যে যত সার্চ হয় তার 50% সার্চ হয় যে কিওয়ার্ড গুলোর মধ্যে ওয়ার্ড থাকে মিনিমাম 4টা এবং তার থেকে বেশি। কেন হয় সেটা আমরা আসতেছি। আরেকটা জিনিস আছে, যে এই কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পরে যে অ্যাড গুলো আমরা দেখতে পাচ্ছি, যে প্রত্যেকটার আগে অ্যাড আছে, এইগুলো আসলে গুগল অ্যাডস এর মাধ্যমে দিয়েছে। কি অ্যাড? এটা সার্চ বা পিপিসি অ্যাড। এর হচ্ছে যে 100 জন যদি সার্চ দেয় এবং 100 জনের মধ্যে 63% মানুষ, মানে 100 জনের মধ্যে 63 বা 63 জন মানুষ এই অ্যাডে ক্লিক করে। সো আমরা বুঝতে পারলাম এখান থেকে যে কিওয়ার্ড গুলো একটু বড় হয় সেই ভালো,
কারণ মানুষ এইভাবে সার্চ দেয়। কিওয়ার্ড গুলো মোবাইল থেকে 85% সার্চ হয়। সো আমাদের এই কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পরে যেটা পাচ্ছে এবং যেখানে নিয়ে যাচ্ছে ল্যান্ডিং পেজটা মোবাইল ফ্রেন্ডলি হওয়া খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস জানতে পারলাম যে হ্যাঁ, এখানে অপরচুনিটি আছে। কি অপরচুনিটি? যেহেতু পার সেকেন্ডে 70,000 মানুষ সার্চ দেয় এবং এই ভদ্রলোকগুলো হয় কোনো কিছু জানতে অথবা কোনো কিছু কিনতে আসে, তাহলে মার্কেটিং কমিউনিকেশনের থিওরি অনুযায়ী যেখানে লোক সমাগম আসে সেখানেই কমিউনিকেশন করে। সেখানে আমরা অ্যাডস চালাতে পারি। কেন? কারণ এখানে প্রচুর মানুষজন এবং যারা এই কিওয়ার্ড লিখে সার্চ দেয় 100 জনের মধ্যে 63 জনই এই অ্যাডে ক্লিক করে। সো আমরা পিপিসি অ্যাড আমরা চালাতে পারি। কিসের জন্য? কোম্পানির জন্য, যাতে কোম্পানি বেনিফিটেড হয় অ্যাডভার্টাইজ। দ্যাটস দ্য থিং। আচ্ছা, এখন আমি আসলে ঠিক এতক্ষণ যে আলোচনাগুলো করেছি, হ্যাঁ, আমি এই কথাগুলো যে এখানে বলেছি, খুব খেয়াল করে দেখেন, দেখেন এই কথাগুলো আমি এখানে বলেছি, হ্যাঁ, যে কোথায় কোথায় অ্যাড দেখতে, দেখেন এটা ইউটিউবের মধ্যে, এই আর কি। এই কথাগুলো আমি বললাম এবং আমি প্রশ্নটা সাধারণত করি, এই দেখেন সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক, সার্চ পার্টনার নেটওয়ার্ক, ডিসপ্লে পার্টনার নেটওয়ার্ক, এই কথাগুলো আমরা বলেছি এবং আলটিমেটলি আমরা বলেছি যে গুগল অ্যাডস কাকে বলে সেটা আমরা বুঝে গেছি। তাহলে আমি যদি একটু রিক্যাপ করি, গুগল অ্যাডস কি জিনিস, গুগল অ্যাডস কয় প্রকার, গুগল অ্যাডস এর নেটওয়ার্ক কয় প্রকার, গুগল অ্যাডস কোথায় কোথায় দেখায়, কেন দেখায়, গুগল অ্যাডস এর কিওয়ার্ড কাকে বলে, কেন এই বাদগুলো কিওয়ার্ড হয়ে যায়, এবং গুগল কেন আমরা গুগলে অ্যাড দিব, এই বিষয়গুলো মোটামুটি আমরা খুব বেসিক থিং জেনে ফেললাম। এখানে নিশ্চয়ই কারো কোনো প্রশ্ন নাই নাকি আছে? বা নেই। সার্চ বা টেক্সট আপনার কথা আমরা শুনতে পারিনি। বাদে আর ইউটিউবে দেখায় আর কোথায় শোনা যায় এবার? হ্যাঁ হ্যালো? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। নেট অনেক সমস্যা। হ্যাঁ হ্যাঁ, একটু ছিল, বলছে কি ওই সার্চ বা টেক্সট অ্যাড ওইটা গুগল বাদে আর কোথায় কোথায় দেখায়? মানে ডিসপ্লে নেটওয়ার্কেও দেখাতে পারে। যেমন ধরেন একটা ইয়া আছে যে সার্চ এড ডিসপ্লে নেটওয়ার্কে দেখায়, যেমন google.com, এটা কি সার্চ নেটওয়ার্ক না ডিসপ্লে নেটওয়ার্ক? যারা আমরা পড়লাম সার্চ নেটওয়ার্ক। সার্চ Search সার্চ network. নেটওয়ার্ক, কারণ ওখানে আমরা সার্চ দিই এবং টেক্সটের। ইউটিউব ডিসপ্লে নেটওয়ার্ক না সার্চ নেটওয়ার্ক? ডিসপ্লে ডিসপ্লে নেটওয়ার্ক। ডিসপ্লে নেটওয়ার্ক। এখন আমাদের পয়েন্ট হলো ডিসপ্লে অ্যাড মানে কি, যেখানে অন্তত ভিডিও হতে হবে অথবা ইমেজ অথবা টেক্সটের কম্বিনেশন হতে হবে। তাহলে আমরা একটু সার্চ দিই মেক মানি অনলাইন, আমরা কিচ্ছু পাইনি। আপনারা একটু মোবাইল থেকে সার্চ দিবেন। আচ্ছা দেখেন এখানেও কিন্তু আমরা অ্যাড দেখতে পাচ্ছি, দেখছেন এটা একটা অ্যাড। আচ্ছা এটা ইয়া না, আমরা একটু দেখি, যেমন ধরেন যে আচ্ছা আমরা ওয়েব হোস্টিং লিখে সার্চ দিই, দেখি পাই কিনা ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা। আচ্ছা খুব খেয়াল করে দেখেন, এই যে আমরা অ্যাডটা দেখতেছি এর মধ্যে কি এটা বলেন তো যে এতক্ষণ যা পড়ালেখা করলাম এটা কি টেক্সট অ্যাড না ডিসপ্লে অ্যাড? টেক্সট অ্যাড। এটা টেক্সট অ্যাড না ডিসপ্লে অ্যাড? টেক্সট অ্যাড। কিন্তু দেখাচ্ছে কোথায়? ইউটিউবে। ইউটিউবে কি সার্চ নেটওয়ার্ক না ডিসপ্লে নেটওয়ার্ক? ডিসপ্লে নেটওয়ার্ক। তার মানে হচ্ছে কি সার্চ অ্যাডটা আমরা ইচ্ছা করলে ডিসপ্লে নেটওয়ার্কেও শো করাতে পারি। কথা কি বোঝাতে পেরেছি? তার মানে কি এই সার্চ অ্যাড শুধুমাত্র google.com বাদে গুগলের যে পার্টনার নেটওয়ার্ক আছে, মানে সেটা ডিসপ্লে নেটওয়ার্ক অ্যাজ ওয়েল এজ গুগলের কিছু সার্চ পার্টনার আছে, যেমন AOL, তারপরে হচ্ছে ইয়াহু, এরকম 42-43টা আছে। আপনার একটু সার্চ দিয়ে দেখেন। বুঝতে পারছেন কথা? আপনার জি। প্রশ্ন আনসার জি পেয়েছেন? ভাইয়া। জি জি। আচ্ছা, তারপরে আর কোনো প্রশ্ন আছে? না, হ্যাঁ ভাই, কোনো কোশ্চেন নেই। ফ্যান্টাস্টিক। আচ্ছা এখন আমরা পয়েন্টে আসি, আমরা সার্চ অ্যাড দিয়ে শুরু করলাম। এখন আমাদের আমরা বলেছি যে গুগলে যখন কেউ সার্চ দেয় তখন হচ্ছে সে কোনো কিছু জানতে আসে অথবা কোনো কিছু কিনতে আসে। এটা আমরা কিভাবে বুঝতে পারি? যেমন ধরেন আমি লিখলাম ওয়েব হোস্টিং, এটা তো কিওয়ার্ড। কেন কিওয়ার্ড হয়েছে? দেখেন এর মানে সার্চ, কারণ এটা দিয়ে মানুষ সার্চ দেয়, ভালো কথা। এই কিওয়ার্ড দিয়ে যখন সার্চ দিচ্ছে তখন আপনি কি বুঝতেছেন, মানে এই লোকটা কিনতে আসছে না জানতে আসছে, বলেন তো? 50-50 চান্স। উনি কিনতে আসছে।
কিনতে কিনতেও জানতেও আসতে আসছে। পারে, জানতেও আসতে পারে, আমরা কিন্তু জানি না। কিন্তু ধরেন আমি যদি এর সাথে একটু ইয়া দিয়ে দিই, যেমন বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস ফর স্মল বিজনেস, খুব খেয়াল করে দেখ। তার মানে হচ্ছে এই যে ভদ্রলোক এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়েছে, তখন কিন্তু আমি একটা তার মোটিভটা বুঝে ফেলতেছি যে এই ভদ্রলোক হয়তো একটা বিজনেস স্টার্ট আপ শুরু করবে, সে তার একটা ওয়েবসাইট লাগবে এবং সে কোথা থেকে ওয়েব হোস্টিং নিলে এটা বেস্টটা পাবে তার এই ছোট বিজনেসের জন্য, সেই রকম ওয়েব হোস্টিং কোম্পানি খুঁজে বের করতে হচ্ছে। এটাকে আমরা বুঝি না? আচ্ছা, তার মানে হলো যখন আমি শুধুমাত্র লিখতেছি হোস্টিং, তখন আমি বুঝতেছি না। এর সাথে যখন আমি সার্ভিস অ্যাড করলাম, বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস, এখন আর 50-50 নাই, এখন কিন্তু তার থেকে একটু ইয়া হয়েছে, যে তার মানে কি এই ভদ্রলোক ওয়েব হোস্টিং সার্ভিস খুঁজতেছে, ভদ্রলোক ওয়েব হোস্টিং সার্ভিস খুঁজতেছে। এর সাথে আমি একটু বেস্ট অ্যাড করে দিলাম, এটা দ্বারা আমি বুঝতেছি যে এই ভদ্রলোক ওয়েব হোস্টিং সার্ভিস খুঁজতেছে এবং কোন ভদ্রলোক বেস্ট দেয় সেটা তার লাগবে, সে কিনবে এটা। সে আজকে কিনুক আর কালকে কিনুক, আপনার কাছ থেকে কিনুক আর আপনার কম্পিটিটরের কাছ থেকে কিনুক, টুডে টুমরো কিনবে। আচ্ছা, এবং এটা দ্বারা আমি বুঝলাম যে এতটুকু দ্বারা যতটুকু যা বুঝেছিলাম এতটুকু অ্যাড করে আরেকটু বেশি বুঝলাম, এইটা অ্যাড করাতে আরো বুঝলাম ওর মোটিভটা। এইবার ধরেন যে বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস, এরপরে যখন ধরেন ই কমার্সটা অ্যাড করে দিল, তখন আমি আরো ক্লিয়ার হলাম যে 100% এই ভদ্রলোক একটা ই কমার্স কোম্পানি শুরু করবে, তার বেস্ট ওয়েব হোস্টিং কারা দেয় সেটা সে খুঁজে বের করতেছে, সে টুডে আর টুমরো কিনবে। এই জন্য দেখেন কিওয়ার্ডের মধ্যে যত ওয়ার্ডের সংখ্যা যত বেশি হয় তত স্পেসিফিক হয়, এবং ওই কিওয়ার্ড দেখে আমি ওই যে ভদ্রলোক সার্চ দিচ্ছে তার ইন্টেনশনটা বুঝে ফেলতে পারে। আর এই ইন্টেনশনটা বোঝার কাজই হলো এই আমাদের মার্কেটার, কারণ এই কিওয়ার্ড আলটিমেটলি আমাদের খুঁজে বের করতে হবে। এইগুলো আমরা পরবর্তীতে আসবো আর কিভাবে খুঁজে কোনটারে বুঝবো ইয়া, ঠিক আছে। এখন এই কিওয়ার্ড, যে কিওয়ার্ড গুলোর ইন্টেনশন বোঝা যায় যে ওর বাইং ইন্টেনশন, যে ও বাই করতে চায় মানে কিনতে চায়, জানতে অথবা কিনতে আসে, যে কিওয়ার্ডের সার্চের প্যাটার্ন দেখে বোঝা যায় যে ওই ভদ্রলোক কিনতে পারে, সেই ধরনের কিওয়ার্ড গুলোকে আমরা বলি কি বাইং কিওয়ার্ড। আর যে ধরনের কিওয়ার্ড এরকম বোঝা যায় না সেই কিওয়ার্ডকে আমরা জেনারেল কিওয়ার্ড বলতে পারি, অথবা নলেজ বেস কিওয়ার্ড বলতে পারি, যে এই কিওয়ার্ড সে আসলে জানতে চেয়েছে যে ওয়েব হোস্টিং জিনিসটা কি, সেটা থিসিস লিখতেছে। কিন্তু আরেকটা জিনিস হলো কিওয়ার্ডের মধ্যে ওয়ার্ডের সংখ্যা যত বেশি হয় তত স্পেসিফিক হতে থাকে, আর যত স্পেসিফিক কিওয়ার্ড আমরা খুঁজে নিতে পারবো আমাদের অ্যাডের পারফরমেন্স আমরা তত ভালো পেতে পারবো এবং সঠিক মানুষের কাছে যেতে পারবো, যাতে আমার সেলস বেড়ে যায়। আলটিমেট গোল আমাদের সেলস করা। আমি কি বোঝাতে পেরেছি না পারিনি? জি ভাইয়া বুঝতে পারছি। Fantastic. জি ভাইয়া বুঝতে পারছি। এখন পয়েন্ট হলো যে আমি যদি বলি যে ভাই গুগল অ্যাডস এর এই পিপিসি অ্যাড বা সার্চ অ্যাড কিভাবে কাজ করে, সেটা যদি আমি প্রশ্ন করি করি, তাহলে আমাদের আনসারটা হবে এরকম। গুগল অ্যাডস কি করে, যখন কোনো একটা ভদ্রলোক, কোনো একটা ইউজার, সে বাইং ইন্টেনশন নিয়ে আসুক আর নলেজ গেদার করবে এই ইন্টেনশন নিয়ে আসুক, কোন একটা কিওয়ার্ড যখন সার্চ দেয় গুগলে, তখন গুগল দেখে যে এই কিওয়ার্ডটা দিয়ে আরো কোন কোন অ্যাডভার্টাইজার মানে কিন্তু মার্কেটার মানে আমরা যারা এখানে গুগলে শিখতেছি, অ্যাডভার্টাইজার মানে কোম্পানি, ব্র্যান্ড, বিজনেস। যেমন ধরেন স্কেল আপ একটা বিজনেস, এই ভদ্রলোক অ্যাডভার্টাইজার, অ্যাপেল একটা বিজনেস অ্যাডভার্টাইজার, গুগল, মাইক্রোসফট, এই ভ্যালি, এরা কি অ্যাডভার্টাইজার। আর আমরা কি, আমরা যারা শিখতেছি তারা হচ্ছে মার্কেটার। অ্যাডভার্টাইজার মার্কেটার ডিফারেন্ট থিং। সো ও দেখবে যে কোন একটা কিওয়ার্ড লিখে যখন কেউ গুগলের এই google.com এসে সার্চ দেয়, গুগল অ্যাডস প্ল্যাটফর্ম দেখে, গুগল দেখে না কিন্তু গুগল অ্যাডস প্ল্যাটফর্ম দেখে, গুগল দেখে অর্গানিকের ক্ষেত্রে।
google.com দেখে অর্গানিকের ক্ষেত্রে, আর গুগল অ্যাডস দেখে এই পেইডের ক্ষেত্রে। গুগল অ্যাডস প্ল্যাটফর্ম দেখে যে এই কিওয়ার্ডটা দিয়ে এই লোকেশনে আর কে কে আর কোন কোন অ্যাডভার্টাইজার অ্যাড দিচ্ছে সেম কিওয়ার্ড। দেখেন তো ধরেন সেম কিওয়ার্ড, এখানে প্রথমটা নেমসিপ পাইছে, তারপরেরটা যে ইন্টার সার্ভার, তারপরেরটা আছে ব্লু হোস্ট, এরকম নিচের দিকে গেলে আমরা পাবো, ঠিক না? তার মানে কি এই কিওয়ার্ডটা দিয়ে অন্তত আমরা এতটুকু বুঝতে পেরেছি যে অন্তত এই তিনটা ভদ্রলোক অ্যাড চালাচ্ছে, না হয়তো এদের অ্যাড দেখাতো, ঠিক না? সেটা আমরা কিভাবে করে পরবর্তীতে দেখবো, তাহলে আমি বোঝার কাছে এটা খুব জেনেরিক কথা বলতেছি। আচ্ছা, তো গুগল অ্যাডভার্টাইজার দেখ, গুগল অ্যাডস প্ল্যাটফর্ম দেখে যে এই গুগল অ্যাডস প্ল্যাটফর্ম দেখে যে ভাই এই সেম লোকেশনে এই কিওয়ার্ডটা দিয়ে গুগল অ্যাডস দিয়েই তো সবাই দেয়, এই গুগল অ্যাডস এর কাছে মানে গুগল অ্যাডস দেখে যে আমার কাছে আর এই কিওয়ার্ড দিয়ে কোন কোন অ্যাডভার্টাইজার এই কিওয়ার্ডটা দিয়ে অ্যাড রান করেছে, প্রথমে তাদেরকে খুঁজে বের করলো। এরপরে দেখে যে যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়েছে সেই কিওয়ার্ডটা তার এই অ্যাড এর মধ্যে আছে কিনা। আচ্ছা, তার আগে আমরা একটা কথা বলে রাখি, এই যে আমরা অ্যাডটা দেখতেছি টোটাল অ্যাড, এই অ্যাড এর দুইটা পার্ট, একটা হচ্ছে মেন অ্যাড পার্ট আর একটা হচ্ছে মেন অ্যাড এর এক্সটেনশন পার্ট। আমরা বলবো অ্যাড কি জিনিস, এক্সটেনশন কি জিনিস, কত প্রকার আছে সব জানবো আস্তে আস্তে। তাহলে একটা অ্যাড এর দুইটা পার্ট, একটা হচ্ছে মেইন অ্যাড পার্ট আর একটা হচ্ছে অ্যাড এর এক্সটেনশন পার্ট, টোটালটা মিলেই গুগল সার্চ। ফাইন, এখন দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নীল কালারে যেটা, এইটাকেই অ্যাড এর মধ্যে এটাকে বলে হচ্ছে অ্যাড এর হেডলাইন, আর এরপরে আমরা দেখতে পাচ্ছি এতটুকু লেখা, এটাকে আমরা বলি হচ্ছে যে পিপিসি অ্যাড এর ক্ষেত্রে অ্যাড এর ডেসক্রিপশন। তাহলে একটা অ্যাড কি কি নিয়ে গঠিত দেখেন, হেডলাইন, ডেসক্রিপশন, অ্যাজ ওয়েল অ্যাজ উপরের দিকে দেখেন নেমসিপ.com অ্যাড এর সাথে আছে, এটাকে আমরা বলি হচ্ছে ডিসপ্লে পাথ। পাশাপাশি আমরা এখানে চারটা দেখতে পাচ্ছি এক্সট্রা ইনফরমেশন অফ অ্যাড, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাড এক্সটেনশন। এছাড়া আমরা দেখতেছি ডায়াল আপ দিয়ে এরকম একটা কথা লেখা, এটা হচ্ছে অ্যাড এর এক্সটেনশন। এরকম 13-14টা অ্যাড এক্সটেনশন আছে, এগুলো আমরা পরবর্তীতে শিখবো, ক্লাসের বাই ক্লাস হবে, আমরা শুধু এতটুকু বুঝলে হবে। তাহলে হেডলাইন, ডেসক্রিপশন, এক্সটেনশন, ডিসপ্লে পাথ, ফ্যান্টাস্টিক। তাহলে গুগল দেখবে কারা কারা আমার এই কিওয়ার্ডটা দিয়ে এই কিওয়ার্ড দিয়ে অ্যাড চালাচ্ছে, কে দেখতেছে, গুগল অ্যাডস প্ল্যাটফর্ম, কারণ গুগল অ্যাডস প্ল্যাটফর্মের থ্রু দিয়ে আমরা অ্যাডটা চালাচ্ছি। এইবার ও দেখলো যে তিনটা কোম্পানি চালাচ্ছে, একটা দুইটা তিনটা, আমি ধরলাম এই তিনটা, আপাতত ধরলাম, আসলে হাজার হাজার চালাচ্ছে। ওর কাছে মানে পৃথিবীতে ব্র্যান্ডের তো অভাব নেই, 20টা 30টা 40টা 50টা সেম কিওয়ার্ড দিয়ে 50টা কোম্পানি অ্যাড চালাচ্ছে গুগল অ্যাডস। ও দেখবে এই কিওয়ার্ডটা ওই হেডলাইনের মধ্যে আছে কিনা, ডেসক্রিপশনের মধ্যে আছে কিনা, তারপরে হচ্ছে এক্সটেনশনের মধ্যে আছে কিনা, এই জিনিসগুলো দেখবে। দেখার পরে ও হচ্ছে যে এইবার দেখবে যে এইখানে ক্লিক করার পরে যে ল্যান্ডিং পেজটা নিয়ে যাচ্ছে, মানে এখান থেকে ক্লিক করার পরে আমাদেরকে যেখানে নিয়ে যাচ্ছে, মানে যেখানে ল্যান্ড করাচ্ছে, যেখানে ল্যান্ড করাচ্ছে দ্যাট ইজ কল্ড ল্যান্ডিং পেজ। বিমানটা এসে কোথায় নামলো, আপনি এখানে ক্লিক করলেন, আপনাকে কোথায় নিয়ে গেল, কোথায় ল্যান্ড করলেন, দ্যাট ইজ কল্ড ল্যান্ডিং পেজ। এটা ওয়েবসাইটও হতে পারে, মোবাইল অ্যাপ হতে পারে, এর বাইরে আর কিছু হয় নাকি? আচ্ছা, এখন এখানে আসার পরে ও দেখবে যে কিওয়ার্ডটা লিখে ওই ইউজার সার্চ দিয়েছে এবং অ্যাড এর উপর ক্লিক করার পরে যে ল্যান্ডিং পেজে নিয়ে গেল, সেই ল্যান্ডিং পেজের মধ্যে ওই কিওয়ার্ড গুলো আছে কিনা, রিলিভেন্স কিনা। যেমন ধরেন আপনি এখানে দিলেন ওয়েব হোস্টিং ফর ই কমার্স, এখানে ক্লিক করার পরে পরিমণি যে নাচানাচি করছে অর্ধনগ্ন অবস্থায় এসে, মানে ওর বার্থডেতে, সেই ছবি দেখলেন, তাহলে পরিমণির সাথে ওয়েব হোস্টিং এর কোনো রেলিভেন্সি আছে? নাই। তার মানে কি, অবশ্যই আপনি এখানে যে বিষয় নিয়ে কথা বলছেন, আপনি আপনার ইউজারকে যেখানে ল্যান্ড করাবেন সেই বিষয় নিয়েই কথা বলতে হবে। দ্যাট মিন্স সেখানে ওই কিওয়ার্ডটা থাকতে হবে। শুধু তাই নয়, ওই পেজের নেভিগেশনটা
ঠিকঠাক থাকতে হবে। নেভিগেশন মানে কি, একটা ইউজার আসার পরে এখানে কি এক্সপেরিয়েন্স পাবে। যেমন ধরেন, আরে শেয়ার্ড হোস্টিং প্ল্যান ভালো তো, মাত্র এটা আমার পছন্দ হয়েছে, এখন পছন্দ হয়েছে আমি কোথায় যাব, এরপরে কোথায় যাব, একজন ইউজারের পরে কোথায় যাব, দ্যাট ইজ কল্ড ইউজার এক্সপেরিয়েন্স। যদি গেট স্টার্টেড বাটন না থাকতো তাহলে আপনি হারিয়ে যেতেন না এখানে এসে। কত সুন্দর ভাবে দেখেন, এখানে আপনার এটা পছন্দ হয়েছে, পাশে গেট স্টার্টেড লিখে রাখছে, তার মানে এর পরবর্তী স্টেপ তোমার পছন্দ হয়েছে, তুমি গেট স্টার্টে ক্লিক করে কেনো। অথবা ধরেন আপনি এখানেও মোটিভেট হন নাই, আপনি স্ক্রল করে চলে যাচ্ছেন, আপনি এগুলো পড়তেছেন এবং মোটিভেট হওয়ার ট্রাই করে, আরে এগুলো তোমার লাগবে, আরে সিডিএনও আছে এটাই তোমার লাগবে, ও ওদের অটো ব্যাকআপ আছে, পেজ বিল্ডার, বাহ, ক্লাউড স্টোরেজ, বাহ, ও ফ্যান্টাস্টিক। ধরেন আপনি এখান থেকে এসে এখানে এসে মোটিভেট হয়ে গেছে, এখন আপনি কোথায় যাবেন, দেখেন কোনো বাটন কিন্তু নাই, কিন্তু ঠান্ডা মাথায় দেখেন বাই নাও খুব দারুণ করে কালার করে এখানে রেখে দিয়েছে, কারণ দ্যাট ইজ কল্ড নেভিগেশন, দ্যাট ইজ কল্ড ইউজার এক্সপেরিয়েন্স। এরপরে ধরেন আপনি এখানেও হন নাই, এরপরে এখানে আরে ফ্রি এসএসএলটাই ভালো, 24/7 লাইভ সাপোর্টও আছে, পার্সোনাল ইমেল দিতে পারবো, ওয়ার্ডপ্রেস আবার সিপ্যানেল আছে, বাহ। এরপরে আপনি কি করবেন, এর পরবর্তী স্টেপ কি, আমার পছন্দ হয়েছে আমি কিনবো, কোথায় যাবো, এই দেখেন আস্তে করে এখানে বাই নাও রেখে দিয়েছে, এভাবে আস্তে আস্তে আপনি নিচে নামেন। সো দ্যাট ইজ কল্ড নেভিগেশন অর ইউজার এক্সপেরিয়েন্স, এটা থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার পেজের স্পিডটাও ভালো থাকতে হবে। লোড হতে টাইম হলো গুগল মাইন্ড করে, এটা গুগল এসইওর ক্ষেত্রেও মাইন্ড করে, গুগল অ্যাডস এর ক্ষেত্রেও মাইন্ড করে। সো এইগুলোর উপর বিবেচনা করে, আরো বেশ কিছু পয়েন্ট আছে, এইগুলোর উপর বিবেচনা করে এই অ্যাডের একটা কোয়ালিটি স্কোর দেয়। কি দেয়? কোয়ালিটি স্কোর, যে এই অ্যাডের কোয়ালিটি ভালো। এই মান কত? এই মান হলো কোয়ালিটি স্কোর, এই মান হলো 1 থেকে 10 পর্যন্ত, এটা হচ্ছে ওরা মার্কিং করে। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এইগুলোর উপর ভিত্তি করে এর আরেকটু ডিটেইলস আমরা পড়বো নেক্সট ক্লাসে, আসলে এক্স্যাক্টলি কিভাবে খেলাটা হয়। এইগুলোর উপর বিবেচনা করে গুগল একটা মার্কিং দেয়, দ্যাট ইজ কল্ড কোয়ালিটি স্কোর। গুগল কাউকে নিরাশ করে না, 0 কেউ পায় না, মিনিমাম 1 পায়, ম্যাক্সিমাম 10 পায়, এর মধ্যেই পায় এই কোয়ালিটি স্কোর। এবং হচ্ছে যে এই যে আমরা গুগলের মাধ্যমে এই পিপিসি অ্যাডটা দিচ্ছি, তাহলে গুগলকে তো একটা পয়সা দিতে হবে, গুগল তো এমনি আপনার এই অ্যাড দেখাবেন, তাহলে এখানে যদি কেউ ক্লিক করে তাহলে গুগল একটা টাকা কাটবে, এই টাকাটা গুগল অ্যাডস প্ল্যাটফর্ম নিয়ে নেবে। কে নেবে? গুগল অ্যাডস প্ল্যাটফর্ম নিয়ে নেবে। ভালো কথা। এই টাকাটার পরিমাণ কত সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, ডিটেলস আলোচনা করব, কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে একটা টাকা তাকে দিতে হবে। এই যে এখানে গুগল অ্যাড দেখালো এবং কেউ ক্লিক করলো, ক্লিক করা মানে গুগল একটা টাকা নিয়ে নিল। এই যে ক্লিক করলো একটা টাকা নিল, এই টাকাটাকে, এই অ্যামাউন্টটাকে আমরা বলি হচ্ছে বিড অ্যামাউন্ট অথবা সিপিসি রেট। বিড অ্যামাউন্ট অর সিপিসি রেট, কস্ট পার ক্লিক রেট, মানে এখানে ক্লিক করলে কত টাকা কাটবে, দ্যাট ইজ কল্ড সিপিসি অথবা বিড অ্যামাউন্ট অথবা ওই সিপিসি বা বিড অ্যামাউন্ট, এটাই বল। এখন এখানে বিড শব্দটা আসলো কেন? বিড শব্দটা আসলো এই কারণে, এই কিওয়ার্ডটা লিখে যারা সার্চ দিয়েছে একটা কোম্পানি না হয়, হয়তো 10টা কোম্পানি দিয়েছে, তার মধ্যে থেকে 3টার অ্যাড দেখাচ্ছে, বাকি 7টা টেকে নাই। কি হয়েছে? কারণ ওর জায়গায় আছে এখানে 5টা, নিচের দিকে 3টা, টোটাল 7টা 8টা জায়গা আছে। এর বাইরে কিন্তু কোম্পানি আছে এই সেম কিওয়ার্ড অ্যাড দিচ্ছে 20 জন মানুষ, 20 জনকে কি সে অ্যাড দেখাতে পারবে? পারবে না। তাহলে কি ও উপরে দেখাবে 4টা বা 5টা, নিচে দেখাবে 2টা বা 3টা, এই 7টার বেশি কিন্তু ওর জায়গা। এর মধ্যেও আবার কেউ থাকবে সবার উপরে, কেউ থাকবে তারপরের পজিশনে, কেউ থাকবে তারপরে পজিশনে। এই যে খেলা, এইটাকে বলা হচ্ছে গুগল অ্যাডস অকশন বা বিডিং। এই বিডের জন্য আপনি যে অ্যামাউন্টটা গুগলকে দিচ্ছেন, দ্যাট ইজ কল্ড বিড অ্যামাউন্ট বা সিপিসি রেট। এখন এখানে একটা কথা আছে, এই কথাগুলো আমাদের এখন খুব কি টার্ম কানের মধ্যে বাজাতে হবে লাগবে।
যে ভদ্রলোক সবার উপরে থাকে গুগল অ্যাডস এর তাকে বলা হয় অ্যাবসুলেট টপ পেজে আছে। কোথায় আছে? অ্যাবসুলেট টপ পেজে আছে। যে তার পরের পজিশনে অথবা তার পরের পজিশনে, সরি, তার ও no, তার পরের পজিশনে অথবা তার উপর নিচে, এইগুলোকে গুগল বলে অ্যাবসুলেট, সরি, টপ পেজ। এর দুইটাই একটা হচ্ছে অ্যাবসুলেট টপ পেজ, যে সার্চ দেওয়ার সবার উপরে থাকে, বাকি যারা আছে সবাইকে বলা হচ্ছে টপ পেজে। এই দুইটাই ওদের আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে কেউ যখন গুগল অ্যাডস লিখে সার্চ দেয় তাহলে ওই দেখে যে কিওয়ার্ডটা এই ইসের মধ্যে আছে কিনা, হেডলাইন আছে কিনা, ডেসক্রিপশনে আছে কিনা, এক্সটেনশনের মধ্যে আছে কিনা, এখানে ক্লিক করার পর যে ল্যান্ডিং পেজ আছে তার ল্যান্ডিং পেজ নেভিগেশন ঠিক আছে কিনা, ওর মধ্যে কিওয়ার্ডটা আছে কিনা, স্পিড ঠিক আছে কিনা, রেলিভেন্ট কিনা, সবকিছুর উপর বিবেচনা করে গুগল একটা কোয়ালিটি স্কোর দেয় আর সিপিসি দেয়। এই কোয়ালিটি স্কোর যার বেশি তার অ্যাড তত উপরে দেখায়। তারপরের কোয়ালিটি স্কোর মানে ওই অপশনে বা ওই অপশনটাকে আমি একটু পরে আসতেছি, ওই অপশনে যে তারপরে সেকেন্ড লেভেল আছে তারটা সেকেন্ড লেভেলে দেখায়, যে ওই অপশনে থার্ড লেভেল আছে তারটা থার্ড লেভেলে দেখায়। এইভাবে আসলে গুগল অ্যাডস এর পিপিসি কাজ করে। আর এই যে এটা কিওয়ার্ড লেখার সাথে সাথে যারা যারা অংশগ্রহণ করলো সবাইকে বলে হচ্ছে অ্যাডভার্টাইজার। তারা এই অপশনে করেছে। আমি একটা উদাহরণ দিই এখানে, যে অপশন মানে যেমন ধরেন আমরা বাংলা সিনেমা সবাই দেখেছি, সেখানে আমরা খুব সুন্দর করে দেখি যে আনোয়ার হোসেনের বাড়ি নিলাম হয়ে যাচ্ছে, সেখানে হচ্ছে যে এই রাজীব এসে বলল যে 50 লাখ, একজন নিলাম ডাকা হয়, 50 লাখ 1, 50 লাখ 2, 50 লাখ 3, একজন বলল 60 লাখ, এরপরে 60 লাখ 1, 60 লাখ 2, 60 লাখ 3, এর মধ্যে আরেকজন এসে বললো 70 লাখ, এরপরে আবার 70 লাখ 1, 70 লাখ 2, 70 লাখ 3, এর মধ্যে জসিমের প্রবেশ, জসিম এসে বলল ভাই 1.5 কোটি টাকা বা 1 কোটি টাকা। সো ও বিট করে, ও কিন্তু এই নিলামে অংশগ্রহণ করে বা অকশনে অংশগ্রহণ করে যে সব থেকে বেশি টাকাটা দিল সে এই বিট জিতে ফেলল। অনুরূপ ভাবে গুগল অ্যাডসেও অনেক অ্যাডভার্টাইজার অ্যাড দিচ্ছে, যে এই বিডে জিতবে সে সবার উপরে থাকবে, তারপরে থাকবে, তারপরে থাকবে। বাট এখানে একটু ডিফারেন্স আছে, এখানে কোয়ালিটি স্কোর এবং ম্যাক্স সিপিসি একটা কম্বিনেশন আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। এটা খুব সংক্ষেপে বললাম যে গুগল অ্যাডস এইভাবে কাজ করে। নেক্সট ক্লাসে আমরা একদম খাতা কলমে দেখবো আসলে কিভাবে কাজ করে। আরেকটা কথা এখানে আছে যে এই যে পিপিসি রেট 19.04, মানে এই কিওয়ার্ডটা লিখে যদি কেউ সার্চ দেয় এবং এখানে যদি কেউ ক্লিক করে তাহলে 19.4 সেন্ট কেটে নিবে। এটা কিভাবে কাটে কি না কাটে, আদৌ কি 19 কাটে নাকি কম কাটে না বেশি কাটে, সেটা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাস। সো এটা হলো আমরা গুগল অ্যাডস কিভাবে কাজ করে দ্যাটস দ্য থিং। ওকে, এখানে কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, কোনো কোশ্চেন নেই। ফ্যান্টাস্টিক। সো এটা আমাদের গুগল অ্যাডস কিভাবে কাজ করে, এবং আমরা হচ্ছে যে মোটামুটি এগুলো শিখেছি। ভাইয়া আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন বলুন বলুন প্লিজ। ভাইয়া, যেটা হচ্ছে যে যে অপশনটা মানে ইয়াটা যে কোয়ালিটি স্কোর যেটা ওয়েবসাইট পাচ্ছে, এখানে কিওয়ার্ডের ইমপ্লিমেন্টেশন কতটুকু ইম্পর্টেন্ট নেভিগেশন থেকে? কিওয়ার্ডের ইমপ্লিমেন্টেশন, নেভিগেশন এবং কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশন বোথ ইম্পর্টেন্ট, তবে কিওয়ার্ড অবশ্যই একটু বেশি। কিন্তু আমরা যখন কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশন বেশি হয়ে যায় ভাইয়া, কন্টেন্ট তো বড় হয়, কিন্তু আমরা এর ক্ষেত্রে মানে দেখছি কন্টেন্ট গুলি ছোট ছোট। হ্যাঁ 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 ভাই, আপনি মনে হয় তাহলে মানে কথাটা বলছেন। কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশন বেশি মানে আমি বুঝাইনি যে ওখানে কিওয়ার্ড লিখে ফাটায়া ফেলো। আমি বলেছি যে ইসের থেকে মানে নেভিগেশন থেকে কিওয়ার্ডের রেলিভেন্সি থাকাটা ইম্পর্টেন্ট। এর মানে নয় যেখানে আপনার একটা কিওয়ার্ড ব্যবহার করা দরকার সেখানে আপনি বিশাল এক গদ্য লিখে ফেলবেন, নট লাইক দ্যাট। এখানে কিন্তু গদ্য লেখে নাই, লিখেছে কত সুন্দর করে লিখেছে, একবারই ব্যবহার দেখেন রেলিভেন্ট। এর মানে এই নয়, দেখেন কত সুন্দর সুন্দর করে লিখেছে, এর মানে এই নয় যে সেখানে বিশাল বড় এক উপন্যাস লিখে ফেলতে হবে। কিওয়ার্ডের ইমপ্লিমেন্টেশন মানে কিন্তু এটা আমি বুঝাই, আপনি এটা আমি ওটা বলিনি ভাইয়া যে কিওয়ার্ড গুলি যদি না পায় সেক্ষেত্রে তো আমি কোয়ালিটি স্কোর কমে যাবে, এর জন্য বলছি। কমে তো যাবেই, কমে যাবে।
কমে যাবে। এই জন্য হচ্ছে যারা লিড জেনারেশন ক্যাম্পেইন করে দেখবেন তারা অনেকগুলো ল্যান্ডিং পেজ বানায়। কারণ আচ্ছা, হচ্ছে আচ্ছা। যে মানে পিপিসি ক্যাম্পেইনের ক্ষেত্রে ল্যান্ডিং পেজের রেলিভেন্সি ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। দেখবেন যারা $50,000-60,000 পার মান্থ বাজেট, তারা হচ্ছে ল্যান্ডিং পেজ, কারণ তার 50টা কিওয়ার্ড আছে, 50টা কিওয়ার্ড দেখেন 10টা ল্যান্ডিং পেজ বানায়, কারণ 50টা কিওয়ার্ড সে একটা ল্যান্ডিং পেজ আনতে পারবে না। খুব ইম্পর্টেন্ট। দ্যাটস দ্য পয়েন্ট। ভাই বুঝছি এবার। মানে আপনি বলছেন ভাই কিওয়ার্ড যদি বেশি হয়ে যায় সেজন্য আলাদা আলাদা টার্গেট পেজ করতে হবে। কিওয়ার্ড ধরেন যে আপনার ধরেন, কিন্তু এটা আবার কিন্তু আপনি আমার ইসের ক্ষেত্রে করতে পারবেন, যেমন ধরেন যে ই কমার্স বিজনেস, সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন, কারণ ওখানে আপনি কয়টা একটা প্রোডাক্টের কি 100টা ল্যান্ডিং পেজ, জি জি, ওটা না না, এই আর। সো যারা দেখবেন লিড জেনারেশন করে বা সার্ভিস বেস যে কোম্পানিগুলো আছে, তারা দেখবেন যে 5-10টা ল্যান্ডিং পেজ বানায়, কারণ যাতে প্রত্যেকটা কিওয়ার্ড একটা কোয়ালিটি স্কোর পায়, কারণ এতে তার কষ্ট কমে। এগুলো আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইল শিখবো, এই আর। ওকে। আচ্ছা, আর শামীম ভাই, আমার একটা কোশ্চেনটা ছিল। ছিল আমাকে শুনতে পাচ্ছেন? ক্লিয়ার। হ্যাঁ ভাই, আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে বেশিরভাগ একটা কোশ্চেন আপনি করে গিয়েছেন যে বেশিরভাগ সার্চ ইঞ্জিনে আপনার সার্চ করা হয় কি কম সংখ্যা দিয়ে, 4টে ওয়ার্ড দিয়ে, যেমন বেশি সার্চ দেওয়া হয়। এই 4টে ওয়ার্ড কি সব ক্ষেত্রেই প্রযোজ্য, না অন্যান্য ক্ষেত্রে শিথিলযোগ্য আছে? 2টা বা 3টা বা 4টে? মানে আমি আসলে তা বলিনি, আমি বলেছি যে গুগল রিসার্চ বলছে, আমি বলি গুগল বলছে যে ভাই গুগলে যে সার্চ হয় তার 50% সার্চ হয় যার মধ্যে যে কিওয়ার্ডের মধ্যে ওয়ার্ডের সংখ্যা থাকে 50% এবং তার থেকে বেশি, আমি বলি। আচ্ছা, এখন আপনার পয়েন্ট হলো যে এটা কি সব ক্ষেত্রে প্রযোজ্য কিনা, মানে 50% এর উপরে ভাই হয়, মানে 50% হয় 4 ওয়ার্ডের বেশি, তাহলে আপনি বুঝতে পারতেছেন। আরেকটা পয়েন্ট হয় যেটা আমি আপনাদেরকে তো ধরিয়েই দিলাম, যে কিওয়ার্ডটা যত বেশি হয়, কিওয়ার্ডের মধ্যে ওয়ার্ডের সংখ্যা যত বেশি হয়, তত কিন্তু জিনিসটা স্পেসিফিক হয়। আর গুগলে সার্চ করে মানুষ কিন্তু স্পেসিফিক জিনিসটাই খুঁজে বের করতে চায়, ঠিক না? আপনি কি গুগলে যে আন্দাজে সার্চ দিয়ে কিছু করবেন, নাকি আপনি স্পেসিফিক যে জিনিসটা আছে সেটাই যাচ্ছেন, বলেন তো? স্পেসিফিক। থ্যাংক ইউ ভাই, নোটেড। এই আর কি। ভাই আরেকটা প্রশ্ন ছিল ছোট্ট। হ্যাঁ, অনেক ভাইয়া- সময় তো ভাইয়া যে এরকম হয় যে সে স্পেসিফিক চায় না, কিন্তু আমরা তাকে তার সামনে দেওয়ার ব্যবস্থা করে দেব। সেটা ডিফারেন্ট কেস। সে কথা, এই প্রশ্নের জবাবও একসময় আমাদের কোর্সের মধ্যেই চলে আসবে। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আমার কোশ্চেনটা হয়েছে, কেউ কোনো একটা অ্যাডভার্টাইজার কোম্পানি বিড করলো বেশি বাট তার কোয়ালিটি স্কোর কম, আরেকজনের কোয়ালিটি স্কোর বেশি বাট বিড করছে কম, এক্ষেত্রে গুগল কোনটাকে আগে দেখাবে? আমরা হচ্ছে এই অ্যান্সারটা একদম খাতা কলমে পাবো নেক্সট ক্লাসে, আপনি শুধু ধৈর্য ধরেন, মানে আপনি তখন বলতে পারবেন এর অ্যান্সার। ভাইয়া ওয়েব হ্যাঁ। হোস্টিং লিখে সার্চ দিয়ে আমরা যেগুলি পাচ্ছি গুগল অ্যাড গুলি, হ্যাঁ, আর অন্য কোনো আমি দেখেছি সার্চ পাচ্ছি না, মানে কম্পিটিটরদের একটু যে বুঝবো ডিফারেন্ট, এটা একটা বুঝবো, একটা বাংলাদেশ থেকে পাওয়াই যায় না ভাইয়া। এটা কারণ কি? কারণ তো বুঝছি, অ্যাড হয়তো ওইভাবে দিচ্ছে না, মানে মানে অ্যাড দিচ্ছে না, মানে বিষয়টা মানে ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা লিখেতে বেশি অ্যাড দিচ্ছে আর কি সবাই, মানে সবার মধ্যে ওয়েব হোস্টিংটা আছে। হ্যাঁ, না মানে আমি বুঝলাম অন্য কোনো প্রোডাক্ট বা কিছু দিয়ে সার্চ দিলে ওইভাবে পাওয়াই যাচ্ছে না, কম, একদম নাই বললেই তার মানে চলে। হচ্ছে মানুষ এটা দিয়ে সার্চ দেয় না, বাংলাদেশ থেকে দেয় না, হয়তো দেয় না, সেটাও তো আমরা দেখতে পারবো কারা কি দিয়ে সার্চ দেয় কি না দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর কারো কোনো প্রশ্ন নাই? ফাইন ফাইন, ছিল মনে হয় নাকি? আচ্ছা, না থাকলে নাই। আচ্ছা, এই ক্লাসটাতে আমরা আরেকটা কাজ করে ফেলি, সেটা হলো আমরা গুগল অ্যাডস এর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেখানে আমাদের বেশ কিছু কথাবার্তা আছে, সেগুলো আমরা একটু বলি, পরবর্তী ক্লাস থেকে আমরা আবার আগে। আচ্ছা, পরবর্তী ক্লাসে আমরা ওই আপনি একটা প্রশ্ন করলেন না যে কার কি কেমনে কি, ওগুলো নিয়ে আমরা আলোচনা করবো, আর মানে ওটা আপনি একদম ম্যাথমেটিক্যাল পাবেন। ঠিক আছে, এখন আপনি আমার যে চিত্রটা দেখতে পাচ্ছেন, চিত্রটা খুব সাদামাটা।
এরকম একটা চিত্রের অধিকারী এবং ইমপ্লিমেন্টেশন আপনি দু একটা ক্লাস পরেই করবেন, এবং এর জন্য আপনার লাগবে একটা জিমেল আইডি, আর কিচ্ছু না। খুব ভালো কথা, খুব খেয়াল করে দেখেন, কোন একটা অ্যাডভার্টাইজারকে যদি গুগল অ্যাডস এর থ্রু দিয়ে ডিসপ্লে অ্যাড বলেন আর পিপিসি অ্যাড বলেন, তার প্রথম এবং প্রধান কাজ হলো গুগল অ্যাডস প্ল্যাটফর্মে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য লাগবে একটা জিমেলের আইডি, আর কিছু। তো এই চিত্রটা আমরা এতটুকুই থাকি, আমরা পরবর্তীতে আবার এই চিত্রে আসতে হবে আমাদের, আমরা সিকোয়েন্সিয়ালি যাব। তো আমরা যেটা করি, আমরা জাস্ট গুগল অ্যাডস লিখে একটা সার্চ দিয়ে দিলাম ঠান্ডা মাথায়। গুগল অ্যাডস ভদ্রলোক নিজেই অ্যাডভার্টাইজ করতেছে এবং আমরা একটা ads.google.com একটা প্ল্যাটফর্ম পেয়ে গেলাম। এখানে আমরা ক্লিক করি, আমরা করে ফেললাম, ফ্যান্টাস্টিক। আমরা একটু স্টার্ট নাওতে ক্লিক করি, ads.google.com এ বা গুগল অ্যাডস লিখে গুগলে সার্চ দিলেই হবে। এখান থেকে আমরা এখানেই ক্লিক করি, সমস্যা নাই। আমরা যে আমার হচ্ছে যে এই ইমেলটা দিয়ে অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট খোলা আছে, যে কারণে আসলে এইভাবে দেখাচ্ছে, বা আমি অনেকগুলো অ্যাকাউন্টসের অ্যাডমিন বা স্ট্যান্ডার্ড পেয়েছি, বাট ওগুলো আমরা আলোচনা করব, তাই আমাকে দেখাচ্ছে। আপনারা বেসিক্যালি যদি কোনো মেইলে এরকম না থাকে, তাহলে মূলত পাবেন হচ্ছে ঠিক এইভাবে জিনিসটা, যদি ওই মেইলে কোনো গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট না থাকে। এখানে আমাদেরকে কষ্ট করে, যেহেতু আমরা এক্সপার্ট হতে যাচ্ছি, আমাদের একটু কষ্ট করে যে সুইচ টু এক্সপার্ট মোডে যেতে হবে। আমি আবারও বলছি, সুইচ টু এক্সপার্ট মোডে যেতে হবে। এখানে যে 43 জন লোক আছে, এর মধ্যে আমাকে নক করে বলবেন যে ভাই ওইটা আমি খুঁজে পাচ্ছি, কারণ তার চিন্তা থাকে যে এটা কখন অ্যাকাউন্ট করবো, যে একটার পর একটা যে সুন্দর করে দেখতে দেখতে যাবো, এটা থাকে না। এর মধ্যে থেকে আমাকে কোশ্চেন করবেন, ভাই সুইচ টু এক্সপার্ট মোড আমি খুঁজে পাই নাই, হচ্ছে না। আচ্ছা, ফ্যান্টাস্টিক। এবার এখানে একটা জিনিস ছিল, গুগল সম্ভবত দেখতেছি তুলে দিয়েছে। এখানে আমাদের ছিল যে ক্রিয়েট এ অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, একটা এখানে একটা ইয়া ছিল, দেখি একটু ছোট করে দেখি নিচের দিকে আছে কিনা, নাই, সেটা ভদ্রলোক তুলে দিয়েছে। আচ্ছা, ভালো কথা, তাহলে আমাদের কষ্ট করে আসলে নেক্সট করে দেখি কি হয়। একটা গোল আসলে সিলেক্ট করতেই হবে। এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আমরা মানে ব্যাপক ডিসকাস করবো, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা আমাদের করতে দিল না। তাহলে আমাদের কষ্ট করে আচ্ছা, তাহলে আমরা একবারে আরেকটা কাজও করে ফেলি, সেটা বেটার। আচ্ছা, এই চিত্রটা আমরা একটু দেখেই ফেলি ভাই, ঠিক আছে? আমরা যখন ওই গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট স্ট্রাকচার দেখি, তখন হচ্ছে যে আমরা জিমেল দিয়ে একটা গুগলের অ্যাকাউন্ট খুলি। গুগল অ্যাডস এ একটা জিমেল দিয়ে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন, তাতে কোনো সন্দেহ নাই। এবং ওই গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো ক্যাম্পেইন থাকতে পারে। এখানে যা চিত্রে দুইটা দেখাচ্ছে, এরকম 10টা 20টা এরকম 10,000টা ক্যাম্পেইন করতে পারবে, 20,000টা অ্যাড গ্রুপ করতে পারবে। আবার ওই এক এক ক্যাম্পেইনের আন্ডারে এরকম হাজার হাজার 20,000টা ম্যাক্সিমাম মনে হয় অ্যাড গ্রুপ করতে পারবে। অনুরূপ ভাবে এই অ্যাড গ্রুপের মধ্যে অনেকগুলো অ্যাড ক্রিয়েট করতে পারবেন। খুব খেয়াল করে দেখেন, আমরা যদি ফেসবুকের সাথে কম্পেয়ার করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ বাংলাদেশে 16 কোটি ফেসবুক মার্কেট। ফেসবুকের ক্ষেত্রে আমরা কি, ফেসবুকের এটা সবার উপরে বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট, তাহার উপরে নাই। তারপরে সবার উপরে, তারপরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, তাহার উপরে নাই। তার এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে থাকে কি, ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড। এখানেও ঠিক সেম ভাবে সবার উপরে গুগল অ্যাডস প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট, তাহার উপরে নাই। ওই গুগল অ্যাডস প্ল্যাটফর্ম মানে গুগল অ্যাডস অ্যাকাউন্টের আন্ডারে মানে তারপরে ক্যাম্পেইন, তাহার উপরে কেউ নাই। ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড গ্রুপ, তাহার উপরে কেউ নাই। ওখানে যা ফেসবুক বলেছে অ্যাডসেট, এরা বলছে অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপের মধ্যে থাকে অ্যাড। দ্যাটস দা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট স্ট্রাকচার। আমরা গুগল অ্যাডস এ অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি, কিন্তু এই ভদ্রলোক কিছুদিন আগেও সুযোগ দিত যে ক্রিয়েটে হয়তো অনেকের অ্যাকাউন্টে দিতেও পারে, বুঝছেন? এটা অনেক সময় সিঙ্ক হয় এক একজনের সাথে। এখানে
আমাদেরকে বলতেছে যে মোটামুটি ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে হবে। ধরেন আমি এগুলো কিচ্ছু বুঝি না, না জেনে আমি গোল আমার ট্রাফিক, এটা আমার সার্চ, আমরা ক্লিক করি, খুব খেয়াল করে দেখি কয়েকটা জিনিস কিন্তু আমরা যাচ্ছি, আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাচ্ছি, তার আগে আমরা একটা গোল সেট করলাম, গোল কে জিনিস, কখন কোনটা সেট করবে সব ভুলে যাবে, একসময় আমরা শিখবো। এরপরে হচ্ছে একটা সাব ক্যাম্পেইনের টাইপ আছে, যে সার্চ না ডিসপ্লে, কোনটা দিয়ে কখন কোনটা করবো সব আমরা শিখবো। আমি সার্চটা ধরে নিলাম। এরপরে দেখেন এখানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেসের কথা বলেছে, সেটাও আমরা একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিব, ধরেন লারিভ ডট দিয়ে দিব। এখানে দিলেও হয় না দিলেও হয়, সেগুলো আমরা শিখবো, কেন দিলে কি হয় না দিলে কি হয় সব আমরা দেখবো ওয়ান বাই ওয়ান। আমরা এখানে দিলাম, এখানে বলতেছে এই ভদ্রলোক কনভার্সন ট্র্যাকিং সেট করো, সেটাও দিলাম না, জাস্ট একটা ক্লিক করে রাখ, অথবা থাক এভাবে থাক, কিছুই করলাম না। এখানে একটা ক্যাম্পেইনের নাম দিতে হয়, ক্যাম্পেইন কি জিনিস, কিভাবে নাম দিতে হয় সব আমরা শিখবো, না বুঝে বুঝে এখন একটা করছি, কন্টিনিউ। এরপরে দেখেন আমরা এখানে বলেছিলাম অ্যাকর্ডিং টু চিত্র, যেহেতু এই ভদ্রলোক আমাদের, আমরা অ্যাকাউন্টস এর মধ্যে থেকে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের থেকে অ্যাড গ্রুপ। দেখেন আমরা ঠিক এই ক্যাম্পেইন থেকে আমরা অ্যাড গ্রুপের মধ্যে চলে আসি। অ্যাড গ্রুপের মধ্যে দেখেন এখানে সার্চ নেটওয়ার্ক, আমরা যে জিনিসগুলো বেসিক পড়লাম, ডিসপ্লে নেটওয়ার্ক সেগুলো আছে। এই দেখেন সার্চ পার্টনার, ডিসপ্লে পার্টনার সেগুলো আছে। এখানে দেখেন স্টার্ট টাইম, এন্ড টাইম, ক্যাম্পেইনের ইউআরএল, ডাইনামিক সার্চার, অ্যাড শিডিউল, এভরিথিং আছে, এগুলো আমরা জাস্ট দেখে যাই। কোন লোকেশনে আমরা অ্যাড চালাবো এগুলো আমরা ডিটেইল আলোচনা করবো, জাস্ট না বুঝে বুঝে করে যাচ্ছি। ল্যাঙ্গুয়েজ টার্গেটিং করবো কিনা, অডিয়েন্সের সেগমেন্ট আছে কিনা, বাজেট কত হবে, কিভাবে সেট করব, খুব খেয়াল করে দেখেন। আমি দিলাম আপাতত 10, এটাকে আমরা আন্দাজে দিব না, এটা আমরা রিসার্চ করে দিব, কিভাবে দেবো সেটা জানি, বলবো। এখানে দেখেন বিডিং বলে একটা শব্দ আছে, যেটা আমি এতটুকু আলোচনা করেছি, ওই যে অকশন বা বিডিং, জসিমের গল্প বললাম সেগুলো আছে, এটাই থাকলো, মাইন্ড করলাম না। এখানে দেখেন কনভার্সন ট্র্যাকিং এর আবার অপশনটা আসছে, অ্যাড রোটেশন কিভাবে হবে, এক্সটেনশন বলে একটা শব্দ উচ্চারণ করেছিলাম, ফরফরি শব্দ বাদ দেন ভাই, হ্যাঁ আর একদিন শুনবো। এক্সটেনশন বলে, অ্যাড এর মধ্যে এক্সটেনশন বলে একটা শব্দ ছিল, সেটাও আছে, সেটাও দেখে গেলাম। এগুলো আমরা ডিটেইল আলোচনা করবো, আমরা একটু কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ করব। দেখি কি আসে। গুগলও আস্তে আস্তে খুব হার্ড হয়ে যাবে আমাদের বিহেভিয়ার ওয়াইজ। আচ্ছা এবার দেখেন অ্যাড গ্রুপের মধ্যে, এখানে কিন্তু দেখেন অ্যাড গ্রুপের টাইপ আছে, স্ট্যান্ডার্ড, ডাইনামিক, আমরা এগুলো জানবো। অ্যাড গ্রুপের একটা নাম দিতে হয়, ওই যে আমরা ওখানে যে ইউআরএলটা দিয়ে আসলাম সেখানে দিয়ে নিলাম। এবং এর মধ্যে দেখেন কিছু কিওয়ার্ড অটোমেটিক গুগল সিলেক্ট করে দিয়েছে, কারণ কি ওই যে ওখানে যে আমরা এই ইউআরএলটা দিয়ে এসেছিলাম, এই ওয়েবসাইটটা বিবেচনা করে এই ওয়েবসাইটের মধ্যে যে কিওয়ার্ড গুলো হবে সেগুলো দিয়ে দিয়েছে। বাট এটাও আমরা দেখলাম, কিন্তু এইভাবে আমরা কিওয়ার্ড দিব না, আমরা কিওয়ার্ড রিসার্চ করে দিব, সেটা পরে। জাস্ট আমরা দেখলাম যে অ্যাড গ্রুপের মধ্যে আমাদের এই কিওয়ার্ড গুলো দিতে হয়। কিওয়ার্ড গুলোর মধ্যে দেখেন আবার কিওয়ার্ডের কিছু ম্যাচ টাইপ আছে, এই দেখেন কিওয়ার্ড ম্যাচ টাইপ, ব্রড ম্যাচ আছে, ফ্রেজ ম্যাচ আছে, এক্সাক্ট ম্যাচ, এগুলো নিয়ে আমরা ডিটেইল আলোচনা করব, নট নাও। আমরা একটু সেভ এন্ড কন্টিনিউ। এইবার আমরা বলেছিলাম যে কিওয়ার্ডের মধ্যে ওই যে আমরা অ্যাড এর মধ্যে দেখলাম যে একটা ডিসপ্লে পাথ ছিল, সেটা এটা, এবং ক্লিক করলে আমাদেরকে একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছিল, সেটা এটা। এরপরে আমাদের কিছু লিখতে হচ্ছিল, যে এটা হেডলাইন, দেখেন অনেকগুলো হেডলাইন লেখা যায়, সেই হেডলাইন গুলো এখানে আমরা দেখে যাচ্ছি না বুঝে বুঝে, এখন থেকে আমরা যা করতে সব না বুঝে বুঝে। এটা আমি ডান দিয়ে দিলাম, সেভ এন্ড কন্টিনিউ। তাহলে একই সাথে আমরা কয়েকটা জিনিস দেখে ফেললাম, একটা টোটাল একটা অ্যাডের স্ট্রাকচার কেমন, কেমনে কি করে কি না করে সেটা দেখে ফেললাম। অ্যাডের মানে অ্যাকাউন্ট দেখলাম, অ্যাকাউন্টের স্ট্রাকচারের মধ্যে ক্যাম্পেইন থাকে, ক্যাম্পেইনের মধ্যে অ্যাড গ্রুপ থাকে, অ্যাড গ্রুপের মধ্যে অ্যাড থাকে। এরপরে এই ভদ্রলোক বলতেছে ভাই তুই একটু বিলিং সেট কর, এই বিষয় নিয়ে আমি কথা বলবো, বাট আমরা একটু সাবমিট দিয়ে দিই, যদিও এই ভদ্রলোক নাও নিতে পারে, বাট নিয়ে নিয়েছে, খুব ভালো কথা, যেহেতু আমার সেট করা ছিল। এক্সপ্লোর দ্য ক্যাম্পেইন, আমরা এখন এখানে যাই। আচ্ছা এইখানে যে আমরা একটু এই ক্যাম্পেইনে ক্লিক করে ক্যাম্পেইনে যাই। আচ্ছা ক্যাম্পেইনে ক্লিক করে এটা আমরা একটু আগে একটু অফ করে দিই, কারণ এই ক্রেডিট কার্ডটা আমার বসানো তো, যে কারণে অ্যাড চালু হয়ে গেলে আমার মার খেতে হবে, টাকা না পয়সা কেটে। আচ্ছা ফাইন, খুব খেয়াল করে দেখেন। আচ্ছা ফ্যান্টাস্টিক, এই ভিউটা দেখেন। আচ্ছা এখন হচ্ছে তাহলে আমরা কি শিখে ফেললাম ভাই, আমরা শিখে ফেললাম যে কিভাবে একটা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করে, সাথে সাথে
না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করে সেটা শিখে ফেললাম, এবং ক্যাম্পেইনের একটা স্ট্রাকচার কেমন হয় সেটা শিখে ফেললাম। ক্যাম্পেইন যেখানে আমরা কিছু বেসিক সেটআপ দিলাম, ল্যাঙ্গুয়েজ, লোকেশন, সার্চ নেটওয়ার্ক না ডিসপ্লে নেটওয়ার্ক, অ্যাড রোটেশন হবে কিনা, অ্যাড শিডিউল হবে কিনা, স্টার্ট ডেট কবে, এন্ড ডেট কবে। এরপর আমরা অ্যাড গ্রুপের মধ্যে গেলাম, অ্যাড গ্রুপের মধ্যে কিছু কিওয়ার্ড দিলাম, কিওয়ার্ডের মধ্যে কিছু কিওয়ার্ড ম্যাচ টাইপ ছিল সেটা নিয়ে আলোচনা করলাম। দেন পরের স্টেপে আমরা একটা অ্যাড ক্রিয়েট করলাম, কিছু হেডলাইন দিলাম, কিছু ডেসক্রিপশন দিলাম, ডান করলাম। দ্যাটস দ্য থিং। এই জিনিসটা আমরা না বুঝে বুঝে শিখে ফেললাম। একটা কাজ ভালো হয়েছে, এটা আমরা পরবর্তীতে এক সময় আমরা এটা করতাম আর। সো এখন হচ্ছে যে স্ট্রাকচারটা আমরা দেখতেছি সেটাই হচ্ছে গুগল অ্যাডস এর ড্যাশবোর্ড বলতে পারেন। এটাই হচ্ছে গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের ওভারভিউ বা ড্যাশবোর্ড। প্রত্যেকটা জিনিস আমাদের লাগবে, প্রত্যেকটা জিনিস আমরা সময় মতো শিখবো, এবং এভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। এখন একটা পয়েন্ট হলো, গুগল অ্যাডস সবার ক্ষেত্রে এই প্রবলেম নাও হতে পারে, বাট অনেকের ক্ষেত্রে হতে পারে, মাথায় রাখেন। সেটা হলো যে এখন হচ্ছে গুগল অ্যাডস ওই ক্রিয়েট অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন এটা করতে দিত, লাস্ট 8 বেসেও দেখাইছে, কিন্তু 9 বেসে এসে দেখাতে পারলাম না। হয়তো গুগল এটা তুলে দিচ্ছে, কারণ গুগল সব সময় চায় যে অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, কাজের কাজ কিচ্ছু না। গুগল চায় যে অন্তত বিলিং মেথডটা অ্যাড করতে, যাতে হচ্ছে ও বুঝতে পারে যে মোটামুটি তারা কাজের জন্য এটা করেছে। এই আর দ্যাটস দ্য থিং। তো অনেকের এই প্রবলেম হতে পারে, তখন কিন্তু ছিল হ্যাঁ, যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা কি নতুন করে আবার অ্যাকাউন্ট কি করবে? যাদের ক্রিয়েট করা নেই তারা করেন না, বাট আর একটা করলে ভালো। একবার এটা আমার সাথে করতে করতে যান, তাহলে আপনি একটা সিঙ্ক থাকলেন, আপনারও ভালো লাগে। এবং একটা একটা যেমন রিদম, আর্মির লোকজন যখন হেঁটে যায় তখন কি করে, মার্চ করে যে ভাই সবার সমান ভাবে পা তোলে পা নামায়, পা তোলে না নামায়, হাত মানে এক সেম সিঙ্ক হয় না? আমরা আপনি জানি, আমি জানি ভাই, এখানে যারা আছে তার 98% মানুষ এই বিষয় জানে, বোঝে, এবং অনেকে এক্সপার্ট লেভেলেও আছে। তো আমি জানি অনেকের অ্যাকাউন্ট আছে, তারপরেও আমার সাথে একবার করে করে যান, আপনি সিঙ্ক থাকেন, আপনি পিছনে পড়েন না। বা আমরা আর্মির 50 জন একটা মার্চ করতেছি, এর মধ্যে আপনি আরামে দাঁড়াইতে কইলাম, আপনি শুয়ে পড়লেন, এরকম যেন না। আরামে দাঁড়াতে হলে যেভাবে আরামে দাঁড়ায় সেভাবে আরামে দাঁড়ান, শুয়ে পড়েন। আমি কি বোঝাতে পেরেছি ভাই? এটা আপনার মেন্টালি ইয়া করুন। আরেকটা কোশ্চেন ছিল, আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব এটার কি স্ক্রিনশট আপনাকে দিব? প্রত্যেকটা স্টেপের স্ক্রিনশট নিয়ে আমাদের ওই ইসে ব্যাচ নাম্বার উল্লেখ করবেন, আর হচ্ছে ক্লাস নাম্বার উল্লেখ করবেন, হোমওয়ার্ক নাম্বার উল্লেখ করে সাবমিট করবেন। আমি সেটা দিয়ে দেব হোমওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, ওইটা তো ভাইয়া, ওইটা তো আমরা করব গ্রুপে করব না? হ্যাঁ গ্রুপে দিতে হবে, গ্রুপে দিতে হবে। আচ্ছা, এখন দেখেন, এখন হচ্ছে এটা আমাদের এইভাবে আমরা পাবো, এই বিষয়ে আমরা ডিটেইল আলোচনা করব, বাট নট নাও। এখন আমাদের ছোট করে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেললাম, অ্যাজ ওয়েল অ্যাজ না বুঝে বুঝে আমরা একটা ক্যাম্পেইনও ক্রিয়েট করে ফেললাম। তাহলে ক্যাম্পেইনের মধ্যে কি কি জিনিস লাগে আমরা কিন্তু বুঝে ফেলছি অলরেডি। এইবার এখন ধরেন একজন বায়ার আপনার কাছে হচ্ছে ইয়া করবে, মানে আপনি একটা বায়ারের কাজ করবেন, অথবা আপনি আপনি একটা কোম্পানিতে কাজ করেন এজ এ জব। সেখানে আপনাকে কি করতে হবে, আপনার তো এই অ্যাকাউন্টে কাজ করতে আপনার এক্সেস নিতে হবে, ঠিক কিনা? এক্সেস তো নিতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন, আমরা যখন এই টুলস এন্ড সেটিং এ ক্লিক করি, তখন হচ্ছে দেখেন এখানে একটা মেনু আছে সেটআপের মধ্যে, এক্সেস এন্ড সিকিউরিটি, আর একটা আছে প্রিফারেন্স। প্রিফারেন্সটা আমরা কখন দিই, দেখেন আমি এখানে আমি এই এই ইমেল আইডি দিয়ে আমি অনেকগুলো অ্যাকাউন্টের মালিক। লাস্টে আমি এখন ক্রিয়েট করলাম কোনটা, এইটা না? দেখেন প্রত্যেকের এক একটা নাম আছে, কিন্তু এই যে বিমা বিডি, সিম্পলিফাই হব, খেলবে বাংলাদেশ, এলিমেন্টস রেডি, টুইন মেরি একাডেমি, ফটো পিক্সেল, প্রত্যেকটা এক একটা ব্র্যান্ড বা এক একটা অ্যাডভার্টাইজার সব নাম আছে। এইটার কোনো নাম না, এরকম এর একটা নাম আমাদের এরকম দিয়ে দিতে হবে। কেন দিয়ে দিতে হবে? তা না হলে ভুল করে যদি এরকম নাম না থাকে, আপনার এই অ্যাকাউন্ট আইডি দেখে সবসময় মনে থাকবে না।
আপনি যদি এই সাইডটার দিকে না তাকান, এই সাইডের দিকে তাকান, তাহলে আপনার কোন টাকার মনে থাকবে? আপনি একজনের, আপনাকে হায়ার করেছে 5 জন, আপনি একজনের অ্যাড আর একজনের মধ্যে চালাই দিন, তখন মার খাবেন। এরকম ঘটনা আমার লাইফে ঘটেছে। তো এই ক্ষেত্রে আমরা কি করি, এর একটা নাম দিয়ে দিই অ্যাকাউন্টের ফার্স্টে। এটা আমরা হচ্ছে যে টুলস এন্ড সেটিং থেকে প্রিফারেন্সে যাই, যে ঠান্ডা, এগুলো খুব বেসিক ছোটখাটো জিনিস, অনেকেই জানেন অনেকে জানেন, ছোট ছোট জিনিস। জাস্ট আমরা এই অ্যাকাউন্ট নেমের জায়গায় আমরা দিই গুগল অ্যাডস ব্যাস 09। আমি এটা নিলাম কেন? কারণ আমি এটা 09 এর জন্য আমরা এটা করি। কিন্তু আপনি যখন দিবেন তখন কি দিবেন, কোন কোম্পানির জন্য বা কোন বিজনেসের জন্য বা কোন ওয়েবসাইটের জন্য করতেছেন সেই ওয়েবসাইটের নামটা লিখবেন। যদি আমি এখন করতাম এই লারি ওয়েবসাইটের জন্য, তাহলে আমি এখানে লিখে দিতাম লারি, ঠিক কিনা? ওই ব্র্যান্ডের নামটা এখানে দিতাম, ঠিক কিনা বস? বুঝতে পারছেন? যেহেতু আমি গুগল অ্যাডস করাচ্ছি তাই এই নামটা এখানে দিচ্ছি। ওকে, এটা ফাইনাল, এটা নিয়ে আর দ্বিতীয় দিন কোনোদিন কথা হবেন না। ফ্যান্টাস্টিক। এইবার আমাদের এখানে একটা কথা আছে, এক্সেস এন্ড সিকিউরিটি টুলস এন্ড সেটিং এর মধ্যে। এখানে আমাদের দেখেন 3টা পার্ট আছে, ইউজার, ম্যানেজার, সিকিউরিটি। আমাদের একটু আলোচনা করতে হবে। এখন ধরেন আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি করেন, আপনার যে বস আছে সে বলবে যে এই তুমি ওই ক্যাম্পেইনটা চালাও, এক্সেস দিতে হবে না? কিভাবে এক্সেস দিবেন? জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। গুগলের এই 5 ধরনের এক্সেস আছে। 5 ধরনের এক্সেস না, এগুলোকে বলা হচ্ছে এক্সেস রোল, মানে কে কতদূর কাজ করতে পারবে এইটার উপরে পারমিশন, দ্যাট ইজ কল্ড রোল। যেমন প্রধানমন্ত্রীর যে রোল, নৌ পরিবহন মন্ত্রীর কি সেই রোল? ডিফারেন্ট ডিফারেন্ট রোল, সো ডিফারেন্ট ডিফারেন্ট পারমিশন, ডিফারেন্ট ডিফারেন্ট ক্ষমতা, ডিফারেন্ট ডিফারেন্ট শাসন করার ক্ষমতা। দ্যাট ইজ দ্য থিং, যে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে আপনার কতটুকু সক্ষমতা আছে, আপনি কি করতে পারবেন। তো এখানে দেখেন ওই জিনিসগুলো এখানে খুব বলা আছে। রিড অনলি, সে শুধু দেখতে পারে। বিলিং মানে কি, যারা অ্যাকাউন্টস এর লোক তারা শুধু বিলিংটা দেখতে পারে, কয় টাকা কাটলো কি না কাটলো, কয় টাকা এই মাসে বিল আসলো। ইমেল অনলি মানে তার কাছে নোটিফিকেশন যায় ইমেলে। স্ট্যান্ডার্ড আর অ্যাডমিন, এই দুটা নিয়ে আমাদের কাজ। যে অ্যাডমিন সে হচ্ছে এটার মালিক, আর যে স্ট্যান্ডার্ড সে এর মালিক না, অ্যাডমিনের আন্ডার। কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য শুধু এতটুকুই, সে সব কিছু করতে পারে, শুধু কোনো ইউজারকে অ্যাড করতে পারবে না বা কাউকে একটা উষ্ঠা দিয়ে বের করে দিতেও পারবে না। দ্যাট ইজ দ্য থিং, আর কোনো পার্থক্য নেই, সব কিছু করতে পারবে। দেখেন শুধু ম্যানেজার, প্রোফাইল, প্রোডাক্ট লিংক, এই জিনিসগুলো সে করতে পারবে, আর বাদ বাকি এই দুইটার মধ্যে কোনো পার্থক্য। তার মানে কি, আমরা যখন কোনো এক্সেস নিব সবসময় স্ট্যান্ডার্ড এক্সেস নিব। কার কাছ থেকে? সে ক্লায়েন্টের কাছ থেকে হোক, বসের কাছ থেকে হোক। অ্যাডমিন অ্যাক্সেস আমরা নিব না। অ্যাডমিন অ্যাক্সেস নিলে কি করা যায়, ঠান্ডা মাথায় ওই ভদ্রলোকের আর এক অ্যাডমিনকে বাদ দিয়ে দেয়। বাট আমরা সবসময় কি অ্যাক্সেস নিব? স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নিব। অ্যাডমিন অ্যাক্সেস আর স্ট্যান্ডার্ড অ্যাক্সেস এর মধ্যে পার্থক্য শুধু অতটুকু, একজন অ্যাড করতে পারে, ডিলিট করতে পারে কোনো ইউজারকে, আর স্ট্যান্ডার্ড পারে না, আর বাদ বাকি সবকিছু পারে যা অ্যাডমিন পারে। দ্যাট ইজ দ্য থিং। কিভাবে নিব? এখানে যা সে মেল দিয়ে দিই। ধরেন আমি এই মেলটা দিলাম আইস শামীম @gmail.com। কি অ্যাক্সেস দেবো? স্টার। এখানে মাথায় রেখে সেন্ড ইনভাইটেশন পাঠিয়ে, এই ইনভাইটেশনটা ওই মেইলে চলে যাবে। সে যখন ক্লিক করবে তখন তাকে নিয়ে যাবে। ওটাও কি দেখাতে হবে? ওটা আপনারা পারবেন, আহামরি কিছু। এইটা ওর কাছে অলরেডি এই মেইলে একটা মেল চলে গেছে। এই মেইলে যখন সে ক্লিক করবে, ক্লিক করার পরে অটোমেটিক্যালি সে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস পেয়ে যাবে। কোথায়? এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে, যার অ্যাকাউন্ট নাম আইডি নাম্বার হচ্ছে যে এই যে লাস্টে 949442। এখন এখানে দেখেন একটা পয়েন্ট আছে, সিকিউরিটি। সিকিউরিটি দুই ভাবে দেয়া যায়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে। স্ট্যান্ডার্ড মানে যার কাছে আপনি অ্যাকাউন্ট অ্যাক্সেসটা পাঠাচ্ছেন তার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন থাকতেও পারে, নাও পারে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কি জিনিস? ওই যে আমরা জিমেইলে ঢুকতে গেলে প্রথমে জিমেইল আইডি দিই বা ইউজার দিই, পাসওয়ার্ড দিই, তারপরে একটা কোড আমাদের মোবাইলে আসে, অথবা গুগল যে অথি যে অ্যাপটা আছে, অথেন্টিকেটর যে অ্যাপ আছে গুগলে, সেটাতে আসে একটা 6 ডিজিটের নাম্বার। ওইটা দেওয়ার পরে তারপরে আমরা ঢুকতে পারি। তাহলে স্টেপ কয়টা? 2টা। প্রথমে ইউজার নেম পাসওয়ার্ড দিই,
তারপরে সাবমিট করি, তারপর একটা কোড আসে, ওই কোডটা আবার সাবমিট করি, দেন সাবমিট করি, তারপর আমরা লগ ইন করি। দ্যাট ইজ কল্ড টু স্টেপ। এটাকে বলে টু স্টেপ ভেরিফিকেশন বা 2FA, টু ফ্যাক্টর ভেরিফিকেশন বা টু স্টেপ ভেরিফিকেশন। এখন আপনি যাকে এক্সেস দিচ্ছেন তার মেইলে অবশ্যই টু ফ্যাক্টর থাকতে হবে, আদারওয়াইজ সে এই অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবে না। এতে সিকিউরিটি বেড়ে গেল। কারণ কি? কারণ ধরেন যে আপনি যাকে অ্যাক্সেস দিচ্ছেন এই ভদ্রলোক ব্যবহার করেছেন খুব ইজি একটা পাসওয়ার্ড, তাহলে যে কেউ ঢুকে একটা অ্যাড চালায় দিয়ে আপনার অ্যাকাউন্টের $1000 শেষ করে দিতে পারে। সো টু ফ্যাক্টর অথেন্টিকেশন এভাবে সিকিউরিটি দিতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি ডোমেন অ্যালাউড করে দিতে পারেন। কিরকম? যেমন ধরেন আপনি skillupper.com এইটা যদি দেন তার মানে হচ্ছে যে সমস্ত মেল আইডিতে, যেমন shamim@skillupper.com, শামীম অমুক@skillupper.com, তমুক@skillupper.com, এই ধরনের মেল ছাড়া এই অ্যাকাউন্টে কেউ অ্যাক্সেস পাবে না। আর যদি এটা হচ্ছে আপনি তুলে দেন, এটা যদি আপনি তুলে দেন তার মানে হচ্ছে যে কোনো আইডিতেই আপনি অ্যাক্সেস দিতে পারবেন। সো আপনি যদি এইটা করেন তাহলে আরো সিকিউর হলো যে আমি ভাই এই ডোমেনের মানে এই ধরনের ওয়েব মেলের যারা লোক তাদেরকে অ্যাক্সেস দিব, তাদের হয়ে যাবে। তবে ওই মেলটা অবশ্যই জিমেলের যে স্ট্যান্ডার্ড ভার্সন আছে সেটাই হতে হবে, অন্যটাই হবে না। আপনারা একটু দিয়ে চেক করে দেখেন তো যে নরমাল সি প্যানেল থেকে যে মেলগুলো আমরা তৈরি করি সেখানে গেলে এটা হয় কি, কাজ করে কি? সম্ভবত কাজ করতেও পারে, আমি অবশ্য দেখিনি। আর জিমেলের যে কর্পোরেট মেল দেয় ওরা, মানে জিমেল কিন্তু মেল সার্ভিসও দেয়, জিমেলের কিন্তু ফ্রি মেল সার্ভিস আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ওরা যে জি সুইটের মাধ্যমে যে মেল দেয়, কোম্পানি মেলও দেয়। যেমন আমি জিমেল থেকে মেল নিয়ে shamim@skillupper.com করতে পারি, মানে ওয়েব মেলও করে ফেলতে পারি জিমেলের সার্ভিস, সেগুলোও হয়। এটা একটু চেক করে দেখে। এইটা মূলত হচ্ছে যে ইউজারের কারবার। আমার কি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, তো এখানে যে আপনি ইনভাইটেশন অ্যাক্সেসের যে এটা দিলেন, এটা দেখাইলেন, এটা তো ইনভাইটেশন অ্যাক্সেসের টুলস মনে হয় মেবি, ভাইয়া? হ্যাঁ, এটা দেখাচ্ছে। এখন এখানে আপনি বলছেন যে 6 ডিজিটের একটা কোড আসবে, এই কোডটা আমি তো কোথায় 6 ডিজিট? একটু বলি ভাইয়া প্লিজ। সে ধরেন আমি ভাইয়ারকে আমার মেল নাম্বার দিলাম, উনি আমাকে ইনভাইটেশন অ্যাক্সেস দিল, দেওয়ার পরে এই কোডটা কার কাছে যাবে? ভাইয়ারের কাছে যাবে না আমার কাছে? আমি কোনো সময় বলিনি, এবার আমাকে একটু বলতে দেন, আমি কোনো সময় বলিনি যে এই মেলে যখন আমি ইনভাইট পাঠাবো তার কাছে 6 ডিজিটের নাম্বার। না, এটা বলেন না, এটা আমি আপনার কাছে জানতে চাচ্ছি আর কি, জানতে চাচ্ছি ভাই। হ্যাঁ, এটা আমি বলিনি। জি, বলেন নাই, ঠিক আছে। হ্যাঁ, এটা আমি বলিনি, এবং তার কাছে 6 ডিজিটের নাম্বার যাবেও না, তার কাছে 6 ডিজিটের নাম্বার যাবেও না। আপনি বোঝাই ভুল হয়েছে, আরেকবার খুব খেয়াল করে শোনেন। জি ভাই বলেন। আমি যদি এখান থেকে এই স্ট্যান্ডার্ড থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে দিই এবং এখানে আমি যে মেইলকে পাঠালাম ইনভাইটেশন, সেই মেইলের থাকতে হবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তার মানে সেই মেইল আলা যায় তার কাছেই, যখন সে মেইলে ঢুকতে যাবে তখনই তার কাছে কোড যাবে তার নাম। বোঝেন নাই? ঠিক আছে, আমি ধরেন এই ইনভাইটেশনটা পাঠিয়েছি, বিষয়টা আমিও একটু বুঝি নাই ভাই। হ্যাঁ, এই যে আমরা এই চিত্রতে যাই, খুব খেয়াল করে দেখেন। আমি হচ্ছে এই দেখেন একটা ইনভাইটেশন এখানে এসেছে। জি ভাই আসছে। ইনভাইটেশনটা কোথা থেকে এসেছে দেখেন তো, এই যে গুগল অ্যাডস ব্যাচ 9 থেকে ইনভাইটেশন এসেছে না? জি ভাই। পাঠিয়েছি কোথায়? এই মেইলে। এইবার এই মেইলে আপনি লগইন করছেন না এই ব্রাউজারে? এই ব্রাউজারে যখন আপনি এই মেইলে লগইন করবেন ওই মেইলের টু ফ্যাক্টর অথেন্টিকেশন থাকতে হবে। এখনো বুঝাতে পারিনি? স্যার আমি বলবো, আমি একটু বলবো। না, আমার তো ক্লিয়ার ভাই। উনি বলবে, দাঁড়ান উনি বলবে।
ভাই আপনি ফেসবুকে লগ ইন করেন না? জি ভাইয়া। ফেসবুকে ইউজার পাসওয়ার্ড দিলে কি ঢুকে যায় নাকি হচ্ছে 2FA আপনার ওখানে সেট করা আছে? আমারটা ইদানিং সমস্যা করতেছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন চাই মাঝে মাঝে। আচ্ছা, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন মাঝে মাঝে চাই। আপনি যদি জিমেইলেও 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে থাকেন তাহলে আপনার জিমেইলে ঢোকার সময়ও 2FA চাবে। হ্যাঁ, চাচ্ছি। আপনি কি বুঝতে চাবে, জি, ঠিক না? জি। তার মানে হলো যে মেইলে আপনি ইনভাইটেশনটা পাঠিয়েছেন সেই মেইল আলা এই মেইলে না ঢুকলে তো ইনভাইটেশনটা পাবে না, পাবে কি? জি না। তাহলে ওই মেইলে ঢোকার সময় 2 ফ্যাক্টর যদি থাকে তাহলে মেইলে ঢোকার সময় 2 ফ্যাক্টর সে পেয়ে যাচ্ছে। আর যাদের এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে তারাই অ্যাক্সেসটা পাবে, আদারওয়াইজ পাবে না। এখন ধরেন যে আমার ইমেইলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন না, আমি যদি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করি তাও আপনি এই জিমে মানে এই গুগল অ্যাডস এর অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। আমি কি বোঝাতে পেরেছি? জি ভাইয়া। আলাউদ্দিন ভাই বলেন, আপনি যেন বলতেছিলেন, প্রশ্নটা করেছিলেন আলাদিন। ভাই আমার একটা প্রশ্ন আছে প্লিজ। হ্যাঁ হ্যাঁ ভাইয়া ইনভাইটেশনটা শুধু কি একটা মেইলেই পাঠানো যাবে, একের অধিক কি পাঠানো যাবে না? আপনি 100টা মেলে পাঠাবেন, সেটা ওটা কিভাবে তাহলে, কমা দিয়ে দিয়ে নাকি যে কমাতেও যারা? দিতে পারেন, আপনি যেখানে প্লাসে ক্লিক করে করে দিতে পারেন। ধরেন আমরা ইয়া দিই, দেখি aitelshamim@gmail.com, এরপরে হচ্ছে এখানে মনে হয় কমা নাই না, তারপর আমরা একটু দিয়ে দেখি যায় কিনা। ভাইয়া স্ক্রিন দেখছি না মনে হয়। ভাই স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে। সরি 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 সরি, আমি তো আসলে ইয়া দেখাতে অন্য স্ক্রিনে গেছি। ধরেন আমি এখানে দিলাম যে টেক রক 69@gmail স্ট্যান্ডার্ড, দেখি কি হয়। হ্যাঁ, এটা আসলে একটা একটা করেই দিতে হবে আপনাকে, কষ্ট করে। আচ্ছা, এখন আপনি হ্যাঁ হ্যাঁ, এখন আপনি বলতে পারেন অন্য প্রশ্নটা আনসারটা দিয়ে। এখন আপনি বলতে পারেন ভাই এখানে একটা একটা কেন একবারে 10টা দেওয়া যাবে? কারণ রিয়েল কেজে আপনি কোনোদিনও 100 জনকে একবারে পাঠাবেন, ওই 1-2টারেই পাঠাবেন, যে কারণে গুগল এই সুযোগটা দেয়। আপনার প্রশ্ন করেন। আচ্ছা ভাইয়া, আমরা যদি ক্লায়েন্টকে বলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অফ করে যদি দেওয়ার জন্য, ইনভাইট করার জন্য, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে কি? মানে ক্লায়েন্ট চাবে তার অ্যাকাউন্টের সিকিউরিটি। হ্যাঁ, মানে ক্লায়েন্ট আমাকে বলবে যে ভাই তোমার এই মেইলে পাঠাচ্ছি, তোমার এই মেইলে 2FA আছে কি নাই বলো। ভাই নাই, তুমি আগে সেভ করো তারপর তোমার অ্যাক্সেস, না হলে দিব না। কিছু করার নাই আপনার। জি বুঝলাম। কিন্তু সাধারণত এই জায়গাটা কেউ হাতই দেয় না, সাধারণত এটা স্ট্যান্ডার্ড এইভাবেই থাকে। তো এটা নিয়ে চিন্তারও কোনো কারণ নেই। কে ভাই স্টুডেন্ট করলেন বলেন তো? এই যে এখন যে কাজটা করলেন এটা কে করলেন বলেন? আপনি যে বাঙালি এটা তো আমরা জানি, বারবার তো আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ জি ভাই, হয়তো ভাই এটা একটা জাস্ট আমারটাই মিস্টেক হয়েছে, আচ্ছা কিন্তু যাই আমি হোক, শিওর না যে হ্যাঁ হ্যাঁ ফরগেট ইট। এখন হচ্ছে যে আমরা ইয়া করি, পরবর্তী প্রশ্ন চলে যাই। ভাই আমি একটু প্রশ্ন করতাম, একটা অনেক দিনের প্রশ্ন আর কি, শুনতেছেন? বলতে থাকুন। হ্যাঁ দেখুন, এই যে আপনার এই যে নামের উপরে আমাদের গুগল অ্যাকাউন্টের এই যে 9 ডিজিটের যে কোডটা, ও অনেক গিগের এফএকিউ আমি দেখছি যে মানে নিচেরটা দেওয়া থাকে, ক্লায়েন্টে বলে যে তুমি আমার এইটাই মানে এই যে ইনভাইটেশনটা পাঠাও, মানে আমি বুঝলাম না ওরা আচ্ছা, কিভাবে ওইটা নেয়? হচ্ছে যে গুগল, আমি ওই জায়গাটা যেতাম আর কি, আপনি প্রশ্নটা করে ভালোই করেছেন। গুগলে হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট আছে সবার, হচ্ছে যে এটা হচ্ছে যেমন আমরা হচ্ছে ফেসবুকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলি, গুগলের সেটা হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট। এটা হচ্ছে কারা করে, কাদের জন্য? যখন ধরেন আপনি একই ভদ্রলোক হাজার হাজার অ্যাকাউন্টে কাজ করবেন, তখন হচ্ছে যে এই এমসিসি ক্রিয়েট এ ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। আমি করতেছি না, আমার অলরেডি 2-3টা করছি, একই মেইলে বারবার এতগুলো করা ঠিক হবে না। আপনি এরকম এমসিসি অ্যাকাউন্ট, গুগল এমসিসি অ্যাকাউন্ট লিখে সার্চ দিবেন, এই যে মাল্টিপল গুগল অ্যাডস ক্লাউড উইথ ইজি ওয়েতে এই এমসিসি অ্যাকাউন্টটা জাস্ট আপনি ক্রিয়েট করে নিবেন আপনার নামে, অথবা আপনি যদি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে সাপোর্ট দেন আপনার নামেও করতে পারেন, অথবা আপনি একটা কোম্পানির নাম দিলেন যে অমুক সার্ভিস, রনিস সার্ভিস নামে একটা অ্যাকাউন্ট খুলে নিলেন। এইবার খোলার পরে ধরেন আমি এখানে যাচ্ছি না, আমার এখানে একটা এমসিসি অ্যাকাউন্ট খোলা আছে, আমি যে ম্যানেজার অ্যাকাউন্ট, যখন আপনি এইভাবে খুলে ফেলবেন এটা খুব সহজ। এইবার হচ্ছে ওই এমসিসি অ্যাকাউন্ট থেকে
আসতেছে, ধৈর্য ধরেন। এই যে ওই এমসিসি অ্যাকাউন্ট থেকে আপনি হচ্ছে যে রিকোয়েস্ট পাঠাতে পারেন, কি ধরে? তখন হচ্ছে আপনি এই যে এই আইডিটা ধরে রিকোয়েস্ট পাঠাবেন, বুঝতে পারছেন? হ্যালো, এইটাই বলা থাকে। আর তার মানে হচ্ছে আপনাকে একটা, হ্যাঁ, এই যে এখান থেকে এই যে লিংক এক্সিস্টিং অ্যাকাউন্ট দেখি, কেমন একটা সাউন্ড আসতেছে, হ্যাঁ আর মনে হয় মাইক্রোফোন অন করা আছে। নো 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 নো, দাঁড়ান, রিকোয়েস্টটা ভুলে গেলাম। এই যে জিয়া ভাইয়ের ওইখান থেকে সাউন্ড হচ্ছে। কোনো সমস্যা নেই, রনির প্রশ্নটা করতে থাকেন ততক্ষণে। হ্যাঁ, মানে আমার আরো একটা প্রশ্ন কি যে মানে এই যে এমসিসি অ্যাকাউন্ট এটা কি আমাদের মেন গুগল অ্যাড এর সাথে আবার ইন্টিগ্রেটের বিষয় আছে কিনা আমি জানি না 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 না, আপনি জাস্ট এমসিসি অ্যাকাউন্ট করে আপনি এখানে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন। যেমন আমি যে এখানে এটা রেখেছি, এটা রেখেছি, আমি যখন এটাই যাবো এটা তো তখন না করলেও সমস্যা না, ওই টাইপের না, খুব একটা সমস্যা নাই, আপনি বললেন তাই আনসার পেলাম, বাট এটা করলে বেটার। আমি ওই ওদের ওই গিগে দেখে কিন্তু আমার মাথায় কোনোভাবে কাজ করে না। আমি মানে আগে আপনি এইভাবে দিবেন, অসুবিধা নেই। কিভাবে আর নেই ওরা আসলে আসলে আপনি কি হচ্ছে যে আমাদের রেকর্ডেড কোর্স করেছেন না? রেকর্ডেড কোর্স বেশি ভালো করে করছিলাম না। আচ্ছা আচ্ছা, মানে ওখানে বলা ছিল এই কথাগুলো। আপনার ক্লাস দেখলে শুধু ঘুম আসতো আর কি, তাই বাদ দিয়ে দিয়েছিলাম। মানে ঘুম আসতো কেন? মানে আর কি ওই অত আসলে 2 ঘন্টা আপ ছিল তো আসলে এই ঘুম মানে দেখতে দেখতে আসলে বুকের পারে চোখের পারে পড়তো ফোনগুলো আসলে। আচ্ছা, আবার অনেকের কিন্তু এই ফিডব্যাকও আছে যে ভাই সিনেমা 3 ঘন্টা সিনেমা দেখে আধা ঘন্টায় টেনে, কিন্তু আপনার ভিডিও 2 ঘন্টায় দেখি। তাহলে আপনার জন্য কি ক্লাস আমরা শর্ট করে ফেলবো, আধা ঘন্টা না করে না নিব? না না, এখন তো ভালো লাগছে লাইভ ক্লাস, তো এই জন্য জয়েন হলাম। আচ্ছা আচ্ছা, না আপনি চাইলে কিন্তু আমরা আধা ঘন্টা করতে পারি, না না, বুঝে দেখেন। কিংবা মনে করেন যে আমার যখন ঘুম আসতো না তখন আপনার ক্লাস দেখতাম, ঘুম চলে আসতো। আচ্ছা, মানে এটা কি পজিটিভলি না নেগেটিভলি বল? পজিটিভলি অবশ্যই। কেন? আমার ক্লাস দেখে তো ঘুম আসার কথা না। না আসে ভাই, অনেকেই আছে, আমরা বেশ তো কয়েকজন ওনার শুনছিলাম। ব্যক্তিগত ইয়ে আর কি। হ্যাঁ, তাহলে আমরা ক্লাস শর্ট করে ফেলি, কি বলেন? না না ভাই, না না ভাই, ভাইয়া, শুধু আপনার discuss ক্লাস হয়। শর্ট বিস্তারিত কোনো ভিডিও দেখলে ওনার শামীম ভাই, ঘুম চলে আসে। শামীম ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, আমার question ছিল। হুম, আমার কোশ্চেনটা হচ্ছে যে গুগল অ্যাডস ম্যানেজারে আপনি যখন অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন, আমাদের যদি বিলিংটা সেট আপ না হয় তখন আপনার তো ক্রেডিট কার্ড অ্যাড করা ছিল। আমি সেটাই ওই সময় বললাম যে যদি এরকম হয় অনেকে পাবেন না, তাহলে আসলে সেট করতেই হবে, বাট আপনি স্কিপ করতে মনে হয় পারবেন। যদি স্কিপ করতে না পারেন আসলে অ্যাড করতে হবে, কারণ হচ্ছে টুডে আর টুমরো গুগল আসলে এটা করবেই। হ্যাঁ, বাট আমার মনে হয় অনেক সবারই দিবে এই আর কি। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু আসি এই বিলিং টিলিং নিয়ে। আমাদের কিছু কথাবার্তা আছে, সাসপেন্ড টাসপেন্ড খায় লোকজন, প্রচুর পরিমাণে কথাবার্তা আছে এখানে, আমাদের এই কথাবার্তাগুলো একটু বলতে হবে, না বললে একটু সমস্যা আছে। সেটা হলো যে আমরা একটা সেটিংসে যাই, খুব খেয়াল করে দেখেন, এইখানে হচ্ছে আমাদের এই এখানে আসলে আমার তো ক্রিয়েট হয়ে গেছে। আমরা একটু এখানে যাই দেখি। আচ্ছা, এটা আমরা বাদ দেন, পেমেন্ট মেথডেই যাই। ধরেন আমরা যদি নতুন পেমেন্ট মেথড অ্যাড, আচ্ছা অ্যাড ক্রেডিট, আচ্ছা এটা তো সমস্যা আছে, আমাদের আলটিমেটলি এটাই ইয়া করতে হবে। আচ্ছা, এটাও কেটে দেন। আচ্ছা, কার কার অ্যাকাউন্ট কোথায় বসে আছে আল্লাহ জানে রে, থাকবে না। আচ্ছা, যে কোনো একটা অ্যাকাউন্টের অ্যাক্সেস নেন না আমাদের এখানে। না না না, এখানে ভাই লটস অফ এক্সেস আছে, বেশি চিন্তা করতে হবে না ফজলে আলাহি ভাই। হ্যাঁ, আচ্ছা খুব খেয়াল করে দেখেন, যখন কোনো পেমেন্ট মেথড সেট করেন তখন দুইটা ওয়ে পাবেন, একটা হচ্ছে অটোমেটিক আর একটা হচ্ছে ম্যানুয়াল। এই ক্ষেত্রে যেটা করবেন সেটা হলো যে যেটা করা উচিত বা করবেন সেটা হলো, যদি কেউ মাস্টার্ড কার্ড ব্যবহার করেন, মাস্টার কার্ড, সেই ক্ষেত্রে অবশ্যই ম্যানুয়াল পেমেন্ট দিবেন। যদি কেউ মাস্টার কার্ড ব্যবহার করেন ক্রেডিট কার্ডের, আর যদি ডেবিট কার্ড ব্যবহার করেন তাহলে মাস্ট ম্যানুয়াল পেমেন্ট দিবেন।
না হলে সাসপেন্ড করে দিবে। এটা খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন ছিল মানে আমার তো কথাটা পে শেষ ইউনিয়ন করি, মাস্টার কার্ড। কথাটা শেষ করি, আচ্ছা বলুন। কথাটা শেষ করি, বেশি উত্তেজিত হবেন না, হ্যাঁ? উত্তেজিত হলে সমস্যা হবে। আচ্ছা, আর যদি ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে হচ্ছে যে অটোমেটেড বা অটোমেটিক পেমেন্টে দিয়ে। এবার ফজলে এলাহির ইসে আছি, সেটা হলো যে যেমন আমার পেওনার কার্ডটা আমি ব্যবহার করতে পারি না, কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট তারা হচ্ছে ইয়া ব্যবহার, কিন্তু ওই ক্ষেত্রে অবশ্যই ম্যানুয়াল পেমেন্ট সেট করবে, না হলে প্রবলেম ক্রিয়েট করে, মানে ইভেন ভাই সাসপেন্ড ওইটা করে। আবু তালেবের কোশ্চেন ছিল না, ছিল ভাই, আমার না। আচ্ছা ফাইন। আচ্ছা, আরেকটা হলো যে বিলিং কান্ট্রি হিসেবে সেটাই সিলেক্ট করবেন যেটা হচ্ছে যে আপনার ওই ক্রেডিট কার্ডটা বা পেমেন্ট মেথডটা যেখানকার। ধরেন আপনি ক্রেডিট কার্ডটা ব্যবহার করতেছেন সিঙ্গাপুরে, তাহলে বিলিং কান্ট্রি হিসেবে অবশ্যই আপনি সিলেক্ট করবেন কোনটা? অবশ্যই আপনি সিলেক্ট করবেন সিঙ্গাপুর। বিলিং কান্ট্রি হিসেবে সিলেক্ট করবেন সিঙ্গাপুর। আর অ্যাকাউন্টের টাইমটা সিলেক্ট করবেন আপনি যে দেশে অ্যাড চালাবেন সেই দেশে। খুব খেয়াল করে দেখেন, আপনি অ্যাড চালাবেন বাংলাদেশে, তাহলে আপনার অ্যাকাউন্টের টাইম জোন হবে বিডিটি +6, কিন্তু আপনি পেমেন্ট মেথডের ক্রেডিট কার্ডটা ব্যবহার করেন সিঙ্গাপুরে, তাহলে বিলিং কান্ট্রি হিসেবে সিলেক্ট করবেন কোথায়? অবশ্যই সিঙ্গাপুর। অনেক সময় যেটা হয় ক্লায়েন্টরা বলে ভাই ক্লায়েন্টের অ্যাকাউন্ট হচ্ছে ইয়া করে, পেমেন্ট মেথডও অনেক সময় ক্লায়েন্টকে দিয়ে দেয়। কাদেরকে? এই যারা কাজ করে তাদেরকে। তারা বাংলাদেশে বসে পেমেন্ট মেথড অ্যাড করে ইউএসএ, তখন সাসপেন্ড খাবে। তো পেমেন্ট মেথডটা ক্লায়েন্টকে অ্যাড করতে বলবেন, বলবেন যে ভাই তুমি পেমেন্ট মেথড অ্যাড করে দেন আমাকে অ্যাক্সেস দাও, দ্যাট ইজ বেটার। তা না হলে গুগল দেখবে কিরে এই ভদ্রলোক বসে আছে বাংলাদেশে, ক্রেডিট কার্ড হচ্ছে ইউএসএ, তাহলে 100% এই ক্রেডিট কার্ডও চুরি করছে, মানে হ্যাকিং করছে, তখন সাসপেন্ড খাবেন। সাসপিসিয়াস পেমেন্ট মেথড বলে কট খাবেন। আচ্ছা, এখানে হচ্ছে যে আপনি ইয়া করতে পারেন যে বিজনেসটা হচ্ছে যে আপনি বিজনেস হিসেবে দিতে পারেন, পার্সোনালও দিতে পারেন আর কি, মানে এই ইসের টাইপ আর অ্যাকাউন্টের টাইপ অ্যাজ এ অর্গানাইজেশনও দিতে পারেন, পার্সোনালও দিতে পারেন। একবার করে ফেললে কিন্তু চেঞ্জ করতে পারবেন। টাইম জোন আর কারেন্সি একবার সেট করলে আর চেঞ্জ করতে পারবেন। যেমন আমরা হচ্ছে টাইম জোন আর কারেন্সি যদি একবার সেট করে ফেলেন তাহলে কি করতে পারবেন না, পেমেন্ট মেথড অ্যাড করার সময় কারেন্সি আর টাইম জোন এই দুইটা যেটা সেট করবেন সেটা আর কোনোদিন চেঞ্জ করতে পারবেন। এই জন্য হচ্ছে যে টাইম জোনটা সিলেক্ট করবেন যে দেশে অ্যাড চালাবেন, আর পেমেন্ট মেথড হিসেবে কান্ট্রি অ্যাড করবেন বিলিং কান্ট্রি হিসেবে যে দেশের পেমেন্ট মেথড। দ্যাটস দ্য থিং। এখানে এইটুকুই মোটামুটি কথা, আর কোনো কথাবার্তা নাই। ভাইয়া বলেন বলেন। পেমেন্টের ব্যাপারে একটু বলেন, মাস্টার কার্ড, ডেবিট আর ক্রেডিট, মানে ম্যানুয়াল ওটা একটু ঘুলাই ফেলেছি, চারটা জিনিস আচ্ছা, বললেন, একটা পেমেন্ট লিখতে মেথডে পারি। হচ্ছে আমরা দুই ভাবে পেমেন্ট দিতে পারি। একটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট, যেটা হচ্ছে গুগলকে আগেই আমি টাকা দিয়ে রাখবো $100, এরপরে আমার অ্যাড চলবে আর ওই টাকা থেকে কাটতে থাকবে। আর অটোমেটিক পেমেন্ট সিলেক্ট করলে গুগল দেখেন অলরেডি আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম আমাকে $50 থ্রেশহোল্ড দিয়েছে বা $50 আমাকে ক্রেডিট দিয়েছে। এই $50 অ্যাড চালানোর পরে আমি যে ক্রেডিট কার্ডটা এখানে অ্যাড করলাম সেই ক্রেডিট কার্ড থেকে টাকাটা কেটে নিই। ম্যানুয়ালের ক্ষেত্রে গুগলকে আগে টাকা দিই, আর অটোমেটেড বা যদি ক্রেডিট কার্ড ব্যবহার করি তাহলে হচ্ছে গুগল আমাদেরকে $50 আগে দিয়ে রাখে, ওইটা খরচ হওয়ার পরে টাকা কাটে। এই হলো পার্থক্য। তো মাস্টার কার্ড বা ডেবিট কার্ডের ক্ষেত্রে অবশ্যই ম্যানুয়াল পেমেন্ট দিবেন, আর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে মানে যেমন ধরেন এমএক্স, সিটি মানে এমএক্স বা ভিসা, আরো যে কয়েকটা আছে 2-3টা, এইগুলোর ক্ষেত্রে হচ্ছে যে আপনি নরমাল অটোমেটিক পেমেন্ট দিবেন। তাহলে গুগল আপনাকে ডে বাই ডে একটা থ্রেশহোল্ড দিয়ে থাকবে, প্রাইমারিতে $50, এরপরে আপনার আচরণের উপরে আপনার আচরণ মানে বিহেভিয়ার যদি খুব খারাপ হয়, যেমন $50 খায়া দিয়া ক্রেডিট কার্ডই বন্ধ করে দিলেন, তাইলে আপনার আচরণ ভালো না,
এবং পরবর্তীতে আরো খারাপ হবে যখন এই পিসি থেকে আরো কোনো অ্যাকাউন্ট খুলবেন, তখন আপনি ধরা খাবেন। আবার হচ্ছে ধরেন যে আপনি $50, তো আপনি $50 দিয়ে দিচ্ছেন, এরকম 2-3টা পেমেন্ট করার পরেও আপনাকে $100 $150 দিবে, এরপর ওই $150 আপনি নিয়মিত দিয়ে যাচ্ছেন, আপনাকে $350 দিবে, $350 আপনি নিয়মিত দিয়েছেন, $500 দিবে, এরকম $1000 পর্যন্ত দিবে। তারও বেশি দিতে পারে, $1200 দিবে, বিহেভিয়ার উপর ডিপেন্ড করে। এখন ধরেন যে আপনি $1000 দিচ্ছে, $1000 পুরোটা একজনের অ্যাড চালায় দিয়া ক্রেডিট কার্ড ব্যাংকে একটা কল করে ডিলিট মানে নষ্ট করে ফেললেন বা বন্ধ করে দিলেন, গুগল আপনার টাকা কাটতে পারলো না। পরবর্তীতে ভাই আপনি এই পিসি থেকে অ্যাকাউন্ট থেকে যত এসে যাবেন ততই কট খাও, কিন্তু আপনাকে গুগল কিছু করতে পারবে না, যেহেতু গুগলের বাংলাদেশে অফিস টফিস নেই। এই চুরি চামালি প্রচুর পরিমাণে করা হয়, ফেসবুকটাকে ধ্বংস করছে ওইভাবে, গুগলের অলরেডি করতেছে অলরেডি থ্রেশহোল্ড বেসাই। দ্যাটস দ্য থিং, আর কোনো কথা নাই। ভাই টাইম নিয়ে একটু স্যার প্রশ্ন ছিল আমার। হ্যাঁ, সেটা হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট ওপেন করলাম, সেখানে আমি একটা টাইম জোন দিলাম এবং কারেন্সি দিলাম, কিন্তু বাইরে যখন আমাকে অ্যাক্সেস দেবে বাইরের টাইম জোন প্লাস কারেন্সি আলাদা, সেই ক্ষেত্রে কোনো কনফ্লিক্ট হবে কিনা? মানে বায়ার এক্সেস দিবে কোথায়? মানে আমাকে অ্যাক্সেস দিল বাইরের বায়ার account, এক্সেস দিবে কোথায়, তার অ্যাকাউন্টে নাকি আপনার অ্যাকাউন্টে? আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস দিল, মানে বাইরের আপনার কাজ আমি অ্যাকাউন্টে করলাম। কখনো অ্যাক্সেস দেয়? কোন অ্যাকাউন্টে অ্যাক্সেস দেওয়া যায় নাকি আপনার মেইল অ্যাক্সেস দেয়? ওই হ্যাঁ অ্যাকাউন্ট মেলে, আচ্ছা মেলে সেক্ষেত্রে অ্যাকাউন্ট না থাকলেও কি আমি অ্যাক্সেস পাবো? আপনার মানে গুগল অ্যাডসে অ্যাক্সেস নেওয়ার জন্য তার একটা জিমেল আইডি থাকতে হবে, এটা বাধ্যতামূলক, কিন্তু তার একটা ওই জিমেল একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে থাকা লাগবে, এটা বাধ্যতামূলক নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। ভাই আমার আরেকটা কোশ্চেন ছিল, জি, যে ওই যে এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছেন, এটা কি অপশনাল নাকি ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি ধরেন, এটা আমাদের শিখে রাখতে হবে, কারণ ইদানিং যেটা করতেছে যে এমসিসি অ্যাকাউন্ট নিলে ভালো, ডিরেক্ট এরকম অ্যাকাউন্ট নিলে অনেকে সাসপেন্ড করে। শামীম ভাই, হুম, আমার একটা ছোট কোশ্চেন হচ্ছে যে বায়ার যখন তার অ্যাকাউন্টে আমাকে আমি তাকে জিমেল দিলাম, সে আমাকে ইনভিটেশন পাঠাইলো ওর কারেন্সি এবং ওর টাইম অনুযায়ী, সেক্ষেত্রে আমার বাংলাদেশ থেকে কাজ করতে তো সমস্যা নেই ওর না না অ্যাকাউন্টের কোনো সমস্যা নেই। ঠিক আছে। এখন আসলে বাইরেরা ভীষণ এক্সপার্ট, বুঝলেন, ও সবগুলো সব সেট করে দেয় সবাই। ভাই আমার হুম, আমার কোশ্চেনটা হচ্ছে ভাই, এমসিসি অ্যাকাউন্টে যখন আমরা বাইরের কাছে অ্যাক্সেস চাবো, তখন কি মানে আমরা অ্যাডমিনে অ্যাক্সেস চাবো নাকি? না, তখন হচ্ছে যাবেন শুধুমাত্র এই যে এই আইডিটা, এই যে এইটা চাবেন, বুঝতে পারছেন? আর কিছু না। ওই ওই আইডি নিয়ে আমরা এমসিসি তে অ্যাড করব, তাই তো? হ্যাঁ, তারপরে ওর কাছে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখন হচ্ছে আমরা প্রশ্ন করলে করতে থাকেন, আমি হোমওয়ার্ক করতে থাকি। ভাইয়া কোশ্চেন ছিল আমাদের ক্লাসের কি কোনো মডেল দেওয়া হবে? ভাইয়া কোশ্চেন ছিল একটা। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া আমাদের তো যাদের কার্ড নেই তারা কিভাবে কাজ করবে আর কি, ধরুন আমার তো কার্ড নেই। যদি আপনার কার্ড না থাকে কোনো সমস্যা নেই, কারণ আপনি ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের সবকিছু। বাট এই মুহূর্তে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কার্ড চাইতে পারে, যেমন আমার চাইলো, আপনাদের নাও চাইতে পারে। আমি তো কয়েকদিন আগে করলাম, চায় না। মানে আপনি কয়েকদিন আগে করেছেন, আমি কি কয়েকদিন আগে করি নাই? বলেন, আমি কি কয়েকদিন আগে করি নাই? না না ভাই, মানে এই যে 2-3 দিন আগে, মানে আমার কাছে মানে চাইনি। সেটাই হলো যে আমি কি 2-1 দিন আগে করি নাই, আমার তো তাহলে আমি তাহলে তো এই কথাটা আসতোই না। তাহলে এই কথা এই প্রশ্নটা করা কি মানে একটা ইয়া হলো না? মানে প্রশ্ন কি যায়? আমি বললাম চাইতে পারে, নাও চাইতে পারে। আপনি এর মধ্যে বললেন যে ভাই আমি তো কয়েকদিন আগে করলাম, এই প্রশ্নের সাথে এই প্রশ্ন কি কোনোভাবে রেলিভেন্ট বা যুক্ত? বলেন। না ভাই, ওই যে আপনি যে বললেন যে কারোটা চাইতে পারে কারোটা চাইতে পারে না, আমি সেটাই বললাম যে মানে আমারটা চাই না আর কি, আমি সেটাই বলছি, মানে আমি প্রশ্ন করি নাই। তো ভাইয়া হুম, কয়েকদিন আগে ইলাহি ভাই সহ আমি ইউটিউবের ভিউ এর জন্য একটা অ্যাডস করছিলাম আর কি, আমার মাস্টার কার্ড দিয়ে করছিলাম, তো আমার মনে হয় অটোমেটিক গিয়েছিল ওটা, তো এখন কি আমি এটা কি চেঞ্জ করতে পারবো? না, একবার হয়ে গেলে আমার মনে হয় এটা আর লেখা দরকার নেই। মানে আমাদের ভিডিও তো মাস্ট দেখতে হবে,
আর এই কাজটুকু করতে হবে, প্রত্যেকটা কথা খুব ভালো করে শুনতে হবে। এটাই হচ্ছে আমাদের হোমওয়ার্ক। আরেকটা জন কি যেন প্রশ্ন করেছিলেন, বলেন তো? আমি ভাইয়া। রেকর্ডটা অফ করে দিলাম, আমাদের মনে হয় আর দরকার নেই। হ্যাঁ।